কি গো মোর্শেদ, এই মাইয়ার দেহি সবদিক দিয়া কপাল পোড়া। জন্মের সময় তো মা ডারেও খাইল, কিছুদিন পর বাপটারেও খাইল। অ্যাডা মাইয়া নাকি রাক্ষসী। কেউ কেউ বলল, এমন মাইয়ার কপালে থু, কি অলক্ষণে মেয়ে। বলেই মহিলাটি উঠানে একদলা থু থু ফেললেন। আবার কিছু কিছু মহিলারা বলল, যা হইছে তাতে মাইয়াডার কি দোষ, কপালে অ্যাডা থাকলে মাইয়ায় কি পাল্টাইতে পারবো। একদল আবার বিরোধিতা করল, হুনো, এ ছেড়ির ও দেমাক কম না, আরেক মাইনসে যে পাইল্লা এতদূর করছে, হেইডার কোন দাম নেই, দেখবা এখন ই আইসা আবার ছটাং ছটাং করে ঝগড়া করব। মোর্শেদ হোসেন কিছু বললেন না, সোজা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আন্ডারস্কোর গায়ে লাল শাড়ি জড়িয়ে বধূ বেশে ঘরের ভেতর বসে থেকে বাইরে নানা মানুষের নানা কথা শুনে চোখের জল ফেলছে সে। আর মনে মনে ভাবছে, আজ যদি তার বাবা মা বেঁচে থাকতো, তাহলে কি পারত কেউ এভাবে তাকে বলতে? পারত কি? উদ্ধৃতি চিহ্ন। নিজেকেই নিজে প্রশ্ন করতে লাগল। কিন্তু সেই বরাবরের মতো উত্তর আসলো, এসব আকাশকুসুম ভেবে কি লাভ। আমি খাইরাতুল ইশাত, জন্মস্থান রংপুর। মা জন্মের সময়েই মারা যায়, বাবার আমাকে রেখে দ্বিতীয়বার বিয়ে করেননি। ভেবেছিলেন, সৎমা এসে যদি আমার অযত্ন করে তাই। কিন্তু সুখ কি কপালে সয়? বাবার পরিবার মধ্যবিত্তই বলা চলে। বাবার থেকে ওনার ভাইদের টাকা পয়সা অভাব নেই। কিন্তু আমার বাবা তার যতটুকু আছে তার মধ্যে থেকে আমাকে নিয়ে সুখে থাকার চেষ্টা করেছে। আমার বাবার আরেকটি অনুপ্রেরণা ছিল আমার দাদি। দাদি সবসময় আমাকে আর বাবাকে আগলে রাখতেন। বাবার কয়টা মুদি দোকান ছিল জানিয়েই আমাদের বেশ চলে যেত। এমনিতেই হাসি খুশিতে চলে গেল 6টি বছর। কিন্তু এই সুখও বেশিদিন রইল না। একদিন হঠাৎ করে রাতের বেলায় আমার সে কি জ্বর উঠেছিল। বাবা নাকি পাগলের মতো এদিক ওদিক ছুটে বেরিয়ে গিয়েছিল ডাক্তারের খোঁজে। সেদিনই ছিল হয়তো আমার ভাগ্যের নির্মম পরিহাস। বাবা ডাক্তার আনতে গিয়ে সড়কের মাথায় একটা প্রাইভেট কারের সাথে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। বাবাকে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। সেদিনই আমি এতিম হয়ে গেলা। এর কিছুদিন পর বছর না ঘুরতেই দাদিটাও আমাকে ফাঁকি দিয়ে আল্লাহর কাছে চলে গেল। দাদি মারা যাওয়ার পর আমি আমাদের সে ছোট্ট একতলা বাড়িটার সামনে বসেছিলাম, যা আমার বাবা নিজের তিল তিল করে কষ্ট করে গড়ে তুলেছিলেন। শহর থেকে কাকা কাকিরা বাড়িতে আসলো, বলে গেল আমি যেন বাড়ি থেকে চিরদিনের জন্য বের হয়ে যাই। আমার কোন ঠাঁই নেই। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। দুদিন বাড়ির সামনেই পড়েছিলাম। পাইনি কোন খাবার। আশেপাশের অনেক মানুষই হায় হায় করে বলেছিল, আহারে বাপটা মরল, দুদিনও হলো না। মাইয়াডার মাথার উপর থেকে ছাদও কেড়ে নেওয়া হলো। আবার একজন মহিলা বলল, এমন মাইয়ারে কারা রাখবো ঘরে, অপা অলক্ষীরে। আর এসব হইছে বড়লোকের কারবার, আমগো কি। চলো চলো। দুদিন বাদে কেউ একজন এসে আমার মাথায় হাত রাখলেন। একজন বয়স্ক মতো মহিলা। তিনি আমাকে বললেন, দাদি মারা যাওয়ার আগে দাদি আমার দায়িত্ব তাকে দিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন দাদির সর্বকালের সই। তার নাম ছিল মিনতি। এরপর মিনতি দাদি আমাকে তার সাথে করে নিয়ে আসে। তিনি আমাকে তার সইয়ের আমানত হিসেবে মনে করেন। নিজের নাতনির মতো আমাকে ভালোবাসে। কিন্তু তার ছেলে বউ কিংবা এই পরিবারের কেউ এই ব্যাপারটা মোটেও ভালো চোখে দেখে না। এ বাড়িতে আসার 2 বছর পর মিনতি দাদি ও তার সইয়ের কাছে চলে গেলেন। পরে রইলাম আমি। তখন আমার বয়স মাত্র 9 বছর। কি বা বুঝতাম আমি। মিনতি দাদি মারা যাওয়ার পর শুরু হয় আমার উপর অত্যাচারের মাত্র দ্বিগুণের চেয়ে দ্বিগুণ। আগে তাও ভরসা দেওয়ার মতো কেউ ছিল, সেদিন থেকে তাও আর রইল না। চাচি সারাদিন কাজ করাতো। তার মেয়ে অ্যানি, সে তো আমাকে মানুষ বলেই গণ্য করে না। এভাবেই চলছিল জীবন। আজ আমি 16 বছরের একজন মেয়ে। আমার ভার নাকি তারা আর বইতে পারবে না, তাই জোর করে পাশের এলাকার এক ছেলের কাছে বিয়ে ঠিক করেছে মোর্শেদ কাকা, মিনতি দাদির ছেলে। কিন্তু বিয়ের দিন যখন ছেলের বাপ এসে শুনেছে আমার কেউ নেই, আর একটা টাকাও যৌতুক দিতে পারবে না, তখন ছেলেকে নিয়ে চলে গেছে। আর বলে গেছে তাদের কাছে নাকি বিষয়টা গোপন করা হয়েছে। না হলে কোনোদিন আমার মতো ভিখারিনীর সাথে ছেলের বিয়ের কথাও তুলতেন না। গল্পে ফিরা যাক। বাইরের মানুষের এত কথা শুনে আমেনা বেগম, মিনতি দাদির ছেলের বউ, সম্পর্কে ইশাতের কাকি হয়, আর চুপ করে রইলেন না। ঘরে এসেই ইশাতেই চুলের মুঠি ধরে বললেন, এখানে বউ সেজে পটের বিবি হয়ে বসে আছিস কেন? মুখপুরি গিয়েছে তো চলে। তোর মতো অলক্ষণে মাইয়া আর এই বাইতো তোর জায়গা নেই, এমনিতেও কি বা করিস বইয়া বইয়া আমার স্বামীর অন্য ধ্বংসকরণ ছাড়া। উদ্ধৃতি চিহ্ন। ইশাত বলল, কাকি আমার ব্যথা লাগছে। চুল ছাড়ুন কাকি, আমার দোষে তো ওনারা চলে যায়নি, তাহলে কেন আমাকে দোষ দিচ্ছেন সবাই মিলে আপনারা? আমেনা বেগম, ইশাতের কাকি, ছাড়ুম না চুল, কি করবি তুই? আবার শুদ্ধ শুদ্ধ করে কথা বলতে আইছে। কোন বিলাতের বেডিরে তুই? যেমন ভাব করছো মনে হয় কোন জমিদারের মাইয়া তুই। ইশাত, কাকি ভাষা নিয়েও এখন দোষ ধরবেন আপনারা? আমেনা বেগম, আবার তর্ক করছিস? তোর ঠোঁট যদি আমি আজকে খুন্তি দিয়ে না জ্বালিয়ে দিচ্ছি তবে আমার নাম আমেনা না।
বাইরে থেকে ওনার কথা শুনে জন মহিলা গিয়ে ধরলেন আমেনা বেগমকে। একজন মহিলা বলল, মাইয়াডারে এমন কইরো না আমেনা, এতিম মানুষ। আমেনা বেগম, হইছে তোর শান্তি মানুষের কাছে অহন আমারে খারাপ প্রমাণ কইরা? একটা কথা শুনে রাখো ইশাত, তোর জন্য আমার বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। আর কোনোদিন আমার বাড়িতে পা দিলে তোকে মেতারা চিহ্ন রে ফেলব। ইশাত গিয়ে আমেনার পা এর কাছে বসে পড়ল। কাকি আমাকে আর 6টা মাস থাকতে দিন কাকি, মাধ্যমিক পরীক্ষাটা শেষ হলেই আমি চলে যাব। কাকি দয়া করুন, এমন অবস্থায় আছে কোথায় যাব? পরীক্ষাটা দিয়ে চলে যাব কাকি, আর আসবো না এখানে। মোর্শেদ সেই যে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছে আর এলো বাড়ি রাত 10টায়। আসতেই আমেনা বেগম বলে উঠল, কই আছিলেন তুমি মিনুর বাপ? উদ্ধৃতি চিহ্ন। মোর্শেদ হোসেন ইশাত যে বাড়িতে থাকে তিনি সম্পর্কে ইশাতের কাকা হয়। ইশাত কই আমেনা? ভাত খাইছে নি? আমেন, আপনি বাইরে থেকে আইয়া একবারে আমার আর আমার মিনুর কথা জিগাইছেন নি? জিগাইলেন কার কথা? ওই মুখ পুরি ইশাতের কথা। মোর্শেদ হোসেন, আমেনা মাইয়াডার লগে আর এমন কইরো না, মাইয়াডায় বাপ মরা মা মরা এতিম। এতিমে গো লগে এমন কইরো না আমেনা। আমগো নবীজি ও তো এতিম আছিল। এতিমের প্রতি ভালো আচরণ করতে আমগো নবীজি ও কইয়া গেছে। আল্লাহ ও খুশি হইব আমেনা। আমেনা বেগম তার হাতে থাকা পাত্রটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, হারাক্ষণ খালি ইশাত আর ইশাত। আমারও একটা মাইয়া আছে, আপনি কোনোদিন আমার মাইয়ারে একটু ভালা কইছেন নি? যেইহান দিয়া যাই খালি ইশাত। শোনেন মিনুর বাপ, আজ যদি ওই মাইয়া এই ঘরে এক দানা ভাত খায় আমি কিন্তু এ বাড়ি থেকে আমার মাইয়া নিয়া বের হইয়া জামু কইলাম। এ দা মনে রাইখেন। বলেই 14 বছর বয়সী মিনুর হাত ধরে ঘরের ভেতর চলে গেলেন। মোর্শেদ হোসেন আর চোখে লাকড়ির টিনের ঘরটার দিকে তাকালেন। ও ঘরের এক রুমে লাকড়ি থাকে, এক রুমে ইশাত। জানালার দিকে তাকিয়ে দেখলেন, ইশাত জানালার সাথে মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। মাঝরাতে ইশাতের ঘরের দরজায় টোকা দেওয়ার আওয়াজ হলো। ইশাত জানে কে এসেছে, এমন বহুবার এমন করে কাকি থাকে খাবার দেয়নি মাঝরাতে, প্রতিবারই একজন ব্যক্তি এভাবে এসেছে। আজও সেই এসেছে। ইশাত আস্তে করে দরজাটা খুলল। দেখল মোর্শেদ কাকা মাথায় গামছা পেঁচিয়ে মুখ লুকিয়ে এসেছেন। ইশাত একটা মেকি হাসি দিয়ে বলল, কাকা, খাবার নিয়ে এসেছেন বুঝি? মোর্শেদ কাকা, তোর কাকি ঘুমাইয়া গেছে, খাইয়া লমা। হারাদিন তো খাবার খাচ না। ইশাত, সমস্যা নেই কাকা, অভ্যাস আছে। যেদিন কাকি খাবার দিবেন সেদিনই খাবো। কারো অগোচরে আমি কিছু করতে চাই না কাকা। মোর্শেদ হোসেন এক হাতে ভাতের প্লেট ধরে এক হাতে ইশাতের হাতটা ধরে বলল, আমারে মাফ কইরা দে মা, আমি চাইলেও তোর পাশে দাঁড়াইতাম পারি না মা। ইশাত, কাকা কি করছেন? আপনি এভাবে বলে কিন্তু আমাকে নিজের কাছে নিজেকে অপরাধী করছেন কাকা। আমার আল্লাহ আমার ভাগ্য এভাবে লিখেছেন, নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। আমি ভালো আছি কাকা। মোর্শেদ হোসেন এবার ইশাতের হাত ছেড়ে ইশাতের মাথায় হাত রেখে বলল, খুব বড় হমা, একদিন খুব বড় হবি তুই। উদ্ধৃতি চিহ্ন। মোর্শেদ কাকা চলে গেলেন। ইশাত চুপটি করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আবার। ছোট একটা 4 ফুটের চকি আছে রুমে। ইশাত লম্বায় 5 ফুট 4 ইঞ্চি। চকিতে গুটিসুটি হয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে ভাবে, এতটুকু যে কপালে জুটেছে এই তো অনেক। ইশাত বিছানায় শুয়ে প্রায় 10-15 মিনিট এপাশ ওপাশ করল কিন্তু কিছুতেই তার ঘুম এলো না। ইশাত সোজা হয়ে বসল, মনে মনে বলল, কেউ একজন বলেছিল, পেটে ক্ষুধা রেখেও দিব্যি ঘুমিয়ে থাকা যায় কিন্তু মন খারাপ নিয়ে না। হ্যাঁ, ইশাতেদেরও মন খারাপ হয়। কিন্তু এতিম তো তাই প্রকাশ করতে পারে না। কারণ যার মাথায় বড় কারো স্নেহের হাত নেই তাদের মন খারাপ করা মানায় না। ইশাত দরজা খুলে সামনের কল থেকে করে ঘরে এসে পাট্টি বিছিয়ে নিল, কারণ তার ঘরটা হচ্ছে মাটির। এখানে পাট্টি বিছিয়েই সে নামাজ পড়তে বসল। এদিকে রাত প্রায় 4টা। একজন নিজের বাড়িতেই চোরের মতো চুপি চুপি ভয়ে ভয়ে ঢুকল। এই স্ট্যাচু দাভাই। সে হাত দুইটা উপরে তুলে দাঁড়িয়ে গেল। ফারহান, কি দাভাই চুপি চুপি বাড়িতে ঢুকছো কেন? বলে দেই, জেঠুকে আর দাদিকে। সে বলে উঠল, তোর একটুও ভয় লাগছে না? তুই ভবিষ্যৎ মেয়রকে ভয় দেখাচ্ছিস? উদ্ধৃতি চিহ্ন। ফারহান, মেয়র হবে তুমি ঘরের বাইরে, কিন্তু সাহস থাকলে জেঠুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলো, এই আমি এসেছি এত রাতে বাড়িতে। কি করবে? সে বলল, কি দরকার শুধু শুধু সিংহর গুহায় সুরসুরি দেওয়ার? উদ্ধৃতি চিহ্ন। ফারহান, আচ্ছা ওদের কথা বাদ দেও, প্রিয়াকে ডাকি। সে বলল, তোর কি লাগবে বল, শুধু শুধু আমাকে এসব ভয় দেখাচ্ছিস কেন? ফারহান, এই তো এসেছো লাইনে, আমাকে একটা নতুন ল্যাপটপ কিনে দিতে হবে। সে বলল, ওকে ডান, এবার তো যেতে দে ভাই। ফারহান, জি চলো দা ভাই, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। সে বলল, খুব উপকার করেছেন আমাকে, আর করতে হবে না ধন্যবাদ। উদ্ধৃতি চিহ্ন।
আন্ডারস্কোর তখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে ঈশাত আর ঘুমালো না, ফজরের নামাজ আদায় করে বসে বসে কোরআন শরীফ পড়ল কতক্ষণ। তারপর ভোরের আলো ফুটার সাথে সাথে বের হলো ঘর থেকে, উঠে দেখল কাকিদের বিল্ডিং এর সদর দরজা খোলা। ঈশাত জানে সে যেন পুরো ঘরের কাজ করে, তাই দরজা খোলা রেখেছে। ঈশাত দিয়ে সারা বাড়ি ঝাড়ু দিল। তারপর আমেনা কাকির কাছে গিয়ে বলল, কাকি আজ কি রাঁধবেন? আমেনা বেগম ঈশাতের কথা শুনে চোখ কুঁচকে বললেন, একটু বিষ রাইন্দা দে, তোর হাতের খাবার এমনিতেও বিষই লাগে আমার কাছে, যা নবাবজাদি তোর রান্ধন লাগতো না যা। ঈশাতের চুপ করে সব কথা শুনল। তারপর চুলায় ভাত বসালো গিয়ে। আন্ডারস্কোর সকাল 10টায় তার ঘুম ভাঙল, তাও একমাত্র বোনপ্রিয়ার ডাকে। দাভাই উঠো, জলদি উঠো। সে ঘুমোঘুম চোখে বলল, যা বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। প্রিয়া, ভালো কথা বললে মানুষের গায়ে লাগে না। এখন এমন একটা কথা বলবো দেখবো নাচতে নাচতে উঠে গেছো। প্রিয়ার কথাতে সে কোন সারাশব্দ দিল না, সে তো ঘুমাতে ব্যস্ত। প্রিয়া, দাভাই আজ না তোমার নয়াপল্টনে সম্মেলন, মনে নেই তোমার? কথা বলতে দেরি হলো কি তার উঠে দাঁড়াতে দেরি হলো না। সে বলল, এতক্ষণ কি ঘাস কাটছিলি, আগে বলবি না আমাকে? প্রিয়া, যাহ বাবা, এতক্ষণ তো ডাকলাম পাত্তাই দিলে না। সে আর কথার জবাব না দিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে দ্রুত বের হতে গেলেই দেখল প্রিয়া ওখানেই দাঁড়িয়ে। প্রিয়া দেখল ফর্সা শরীরে তার ভাই সাদা পাঞ্জাবি, উপরে কালো কটি পরে বের হলো। চুল জেল দিয়ে পিছনের দিকে নেওয়া, বুকের মাঝে চশমা ঝুলানো। বোনের দৃষ্টি অনুসরণ করে সে বলল, এভাবে কি দেখছিস, বাজে লাগছে? প্রিয়া, ভাবছি তুমি নির্বাচনের সম্মেলনে যাচ্ছ নাকি বিয়ে বাড়িতে যাচ্ছ। মেয়েদের তো লাইন লেগে যাবে আজ। সে বলল, তাহলে তুই আর ফারহান গিয়ে সেই লাইনে চাঁদা তুলিস গিয়ে। সর সামনে থেকে, উদ্ধৃতি চিহ্ন। বলেই সে হাঁটা ধরল। ফারবিন বেগম হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে এসে ছেলের সামনে দাঁড়িয়ে বললেন, খাবার না খেয়ে কই যাচ্ছিস? সে বলল, মা আজ আর দেরি করো না প্লিজ, আমি বাইরে খেয়ে নেব। নমিনেশন পাওয়ার পর আজ আমার প্রথম সম্মেলন। সে আর কিছুর তোয়াক্কা না করে তাড়াতাড়ি বেরিয়ে গেল। প্রায় 12টার দিকে নেতাকর্মীদের মাঝে উপস্থিত হল সে। তাকে দেখে অনেক সিনিয়র নেতারা বলে উঠল, এত অল্প বয়সে এ ছেলেকে নমিনেশন দেওয়াটা কি তার ঠিক হলো, দলের না জানি নাম বুঝে। আরেকজন বলে উঠল, এখনকার তরুণ তরুণীদের কাছে সে খুব জনপ্রিয় মুখ। আমার মনে হয় না দলের নাম ডোবাবে সে। আর বয়স কম কই, 31 রানিং। তাদের কথার মাঝেই সে মাইকের সামনে গিয়ে বলল, আসসালামু আলাইকুম সবাই, আমি ফাজ শিকদার বলছি। সালটা ছিল 2008। চারিদিকে নির্বাচনের গন্ধ, দেশে চলছে হাঙ্গামা। ঢাকার একাংশ জুড়ে রয়েছে একদল তরুণ তরুণীদের মধ্যে রয়েছে চরম উত্তেজনা। কারণ তাদের আইডল এবার নির্বাচনে নমিনেশন পাবে বলে শোনা যাচ্ছে। তাছাড়া তরুণীদের জন্য ফাজ শিকদার শুধুই ভবিষ্যৎ এমপির নাম নয়, তাদের স্বপ্নের কল্পপুরুষও বটে। তাকে এক ঝলক দেখার জন্য আজ হাজার হাজার তরুণী এই নয়াপল্টনের সমাবেশে এসে যুক্ত হয়েছে। 6 ফুট দেহের ফাজ শিকদার গায়ে সাদা পাঞ্জাবি আর উপরে কালো কটি জড়িয়ে, চোখে কালে চশমা লাগিয়ে স্টেজে উঠল। এখন আপনাদের মাঝে ভাষণ দিবে আমাদের ভবিষ্যৎ মেয়র ফাজ শিকদার। নয়াপল্টনে ফাজ শিকদার ভাষণ শুরু করেছে। পর্ব -1 এর শেষাংশে যে ভাষণ শুরু করেছিল ফাজ শিকদার, এটা ওইটাই। আসসালামু আলাইকুম সবাই, আমি ফাজ শিকদার বলছি। আপনাদের ভালোবাসায় আমি আজ আপনাদের সেবার জন্য নিয়োজিত হবার হয়তো সুযোগ পেয়েছি। সর্বদিক বিবেচনা করে আমাকে তরুণ প্রজন্মের দিকটি সার্থক করে তোলার জন্য নমিনেশন দেওয়া হওয়ার আলোচনা চলছে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা যে আশা করে আমার পাশে রয়েছেন, আমি আশা রাখছি আপনাদের আশাহত করব না। ধন্যবাদ সবাইকে। বলেই সে তার বক্তব্য শেষ করে নিজের আসন গ্রহণ করল। স্টেজে থাকা একদম তরুণীদের মধ্যে একজন তরুণী বলে উঠল অপরজনকে, কিরে, কি ভাষণটাই দিল আমাদের ভবিষ্যৎ নেতা। উফ, এত চেংরা বসই নেতা নির্বাচনে দাঁড়ালে আমরা তো নির্বাচনের মনোযোগ ছেড়ে তার দিকেই মনোযোগ দিয়ে পড়ে থাকব। ক্লান্ত মুখ। অপর মেয়েটা কোন সারাশব্দও দিল না। সেই তরুণী আবার বলে উঠল, কিরে, কিছু বলছিস না কেন? কেমন দিল ভাষণ? মেয়েটা বলে উঠল, আমি তো ভাষণ শুনিই, নেতাজিকে দেখতে গিয়ে ভাষণে মনোযোগ দিতে পারিনি। ক্লান্ত মুখ। আন্ডারস্কোর ইতিমধ্যেই ফাজ শিকদার তার সম্মেলনের রীতি ঘোষণা করে স্টেজ থেকে নেমে পড়লেন। নামতে নিলেই একজন মেয়ে এসে ফুলের মালা নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। ফাজ ব্যাপারটা বুঝতে পেরেই তার পাশে দাঁড়িয়ে থাকা রাফিকে ইশারা করল। রাফি সেই মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, আপা, মালাটা কার জন্য? উদ্ধৃতি চিহ্ন। মেয়েটি, মালাটা আমাদের ভবিষ্যৎ মেয়ের জন্য। তাকে আমি মালাটা পরাতে চাই। রাফি, আপা দেন আমার কাছে, আমি আপনার হয়ে মালাটা পরিয়ে দিচ্ছি। মেয়েটি, আমি কি মালা এনেছি আপনাকে দেওয়ার জন্য?
রাফি, কিন্তু আপনাদের নেতাজি তো মেয়ে মানুষের হাত থেকে মালা পরবে। মেয়েটা মনে মনে ভাবল, এই নেতাটাও না। মেয়ে মানুষের হাত থেকে মালা পরলে কি এমন হবে? যাক দিয়ে দেই, অন্য কারো হাত থেকে হলেও তো মালাটা তো পরবে। তাতেই হবে। মেয়েটা মালাটা রাফির হাতে দিয়ে দিল। রাফি ফাজের গলায় পরিয়ে দিল। ফাজ শিকদার বলে উঠল, আপনার মূল্যবান ভোটটা আমাকে দিয়ে বাধিত করবেন জনাবা। ধন্যবাদ। মেয়েটিকে উদ্দেশ্য করে বলেই হালকা হেসে চলে গেল। মেয়েটি সে জায়গায়ই দাঁড়িয়ে রইল। আর বলল, হায় মে মার যাবা, ভোট তো দেবই, আপনি চাইলে মনও দিয়ে দেব। উদ্ধৃতি চিহ্ন। এই কাহিনী হচ্ছে শুধু এদের না, ঢাকার প্রায়বর্তী বয়সের সব তরুণীদের মনের কাহিনী। সম্মেলন থেকে বেরিয়ে ফাজ রাফি আর তার দলের ছেলেরা দুটো গাড়িতে করে বের হলো, একটাতে নাহিদ, শাহিন, মুহিন আর রিয়াজুল বসল। আর ফাজের বিএমডাব্লিউতে ফাজ আর রাফি বসল। রাফি, তখন মেয়েটার হাত থেকে মালাটা পড়লে কি হতো? শুধু শুধু আমাকে দিয়ে আর একটা মিথ্যে কথা বলালি। ফাজ, তো কি করব? ওই মেয়েটা হাত থেকে মালাটা পরব, তারপর পরের দিনেই দেখব খবর পাড়ায় পাড়ায়, কোনায় কোনায়, খবরের কাগজেও বের হবে, হেডলাইন হবে, এই প্রথম কোন তরুণীরা হাত থেকে মালা পরলেন ফাজ শিকদার। কে সেই তরুণী, তার প্রিয় মানুষ নাকি অন্য কেউ? তারা তো চাঙ্গা হয়ে যাবে এই নিউজ বানিয়ে, আর আমি, আমার যে কতগুলো ভোট কমে যাবে তা ভেবেছিস? রাফি অবাক হয়ে বলল, তোর ভোট কমে যাবে মানে? ফাজ, মাথা মোটা নাকি রে তুই শালা? দেখ আমার দুদুভাতু বন্ধু, তোকে বুঝাচ্ছি, আমার ভোটার কারা বেশি বলতো? এখনকার তরুণ প্রজন্মের সংখ্যা বেশি, তাই তো? ধর এই নিউজটা ছাপলো, তারপর কি হবে? কতগুলো নিব্বি মেয়েলোক ভা ভা করে কাঁদবে, তারপর আমাকে ঘৃণা করাও শুরু করে দেবে। আর আমার ভোটও কমে যাবে। বুঝেছিস আমার দুদুভাতু বন্ধু? রাফি, সেটা তো বুঝলাম, কিন্তু মেয়েগুলো যে তোকে আর ভোট দেবে না তা বুঝলি কিভাবে? ফাজ, এত প্যাচাচ্ছিস কেন রে? মেয়েলোক তো অবলা প্রাণী, অগবুদ্ধি সবসময় হাঁটুতে থাকে, তাই সে যুক্তিতে করব। আর একটা প্রশ্ন করবি তো, তোর পোষ্যা তারা চিহ্নতে একটা লাতারা চিহ্ন তথ্যি খাবি। রাফি, আমার একটা প্রশ্ন আছে, আর একটা। কিরে করি প্রশ্ন? ফাজ, আরে এ তো জ্বালিয়ে মারলো, কর শুনি। রাফি, এই মেয়েলোক থেকে এত দূরে থাকিস তুই, আজ পর্যন্ত একটা প্রেমও করলি না। আরে প্রেম তো দূরে থাক, কোন মেয়ে প্রপোজাল নিয়ে সামনে আসলে যে ধমক দেছ, মেয়েরা তো ওখানেই ভয় শেষ হয়ে যায়। ফাজ, সোজাসাপটা কথা বল বেটা। কি বলতে চাচ্ছিস? রাফি, এত অধৈর্য কেন তুই? বলছি তো। ফাজ, বালরে, বল বা তাড়াতাড়ি ভাই। দুপুরে কি খাবার খাবো না নাকি আমি? বেজায় খিদে পেয়েছে। রাফি, তুই যে এত মেয়েলোক থেকে দূরে থাকিস, তাহলে কি কখনো বিয়ে করবি না? বিয়ে তো একদিন মেয়েলোককেই করতে হবে। তাহলে এত নখরা দেখাচ্ছিস কেন? ফাজ, এসব মেয়েলোক সামলাতে পারবো না। এসব মেয়েলোকের ন্যাকা কথা, নাটক ভাল্লাগে না আমার। মেয়ে মানুষ থাকবে পুরুষের সাথে নামমাত্র, যা। তাদের এসব লুতুপুতু আমার পছন্দ না। তাই বিয়ে করব না কখনো। রাফি, লুতুপুতু বলতে কি বুঝাচ্ছিস? মেয়েরা হচ্ছে যত্নের পাগল, এসব যত্ন, স্ত্রীকে ভালোবাসা, এসব তোর ন্যাকা নাটক আর লুতুপুতু মনে হয়? ফাজ, এই মেয়েলোকের মতো ঘ্যান ঘ্যান করিস না তো। বিয়ে, ভালোবাসা এগুলো নিয়ে ভাবার সময় আছে? রাজনীতি বুঝো দুদুভাতু? রাজনীতিই হচ্ছে ধ্যানজ্ঞান, রাজনীতিই আমার কাছে প্রেম। রাজনীতিই হচ্ছে আমার বউ। রাফি, বাহ নেতাজি বাহ। আপনার মতো নেতা ঘরে ঘরে হোক। যে নেতার কাছে রাজনীতি বউ বলে মনে হবে না, সে আবার কি চুলের নেতা? ফাজ, তা তুই যে আমাকে এত জ্বালাচ্ছিস এসব বলে, তোর ববির কি খবর পাত্তা দিল? রাফি, একদম বাজে কথা বলবি না। ববি কোন দিক দিয়ে আমার প্রেমিকা লাগে? ফাজ, আমি কি বলেছি একবারও তোর প্রেমিকা? পাত্তা দিলেই তো প্রেমিক হবি। রাফি, আমার এত খারাপ সময় আসেনি যে আমি ববির মতো ক্যারেক্টার লেসের কাছে যাব। ফাজ, কেন মুচকি মুচকি হাসছিলি না? রাফি, মুচকি হেসেছি ওর পিছনে থাকা ছেলেদের রিয়াকশন দেখে, ওকে দেখে না। ফাজ, চল নাম, এবার হোটেলে চলে এসেছি। ববির ব্যাপারটা পরে দেখছি তোর সাথে কিভাবে মেলানো যায়। হেসে মাটিতে লুটোপুটি খাওয়া। ওরা সবই একটা 5 স্টার হোটেলের ভেতরে গেল। আন্ডারস্কোর। সকাল থেকে ঈশাত এক নাগারে কাজই করে যাচ্ছে, আজ দুদিন সে অভুক্ত পেটে কিচ্ছুটি পড়ে নিয়ে 2 দিন। কাকি তাকে এখনো খাবার খেতে বলেনি, তাই সেও খাবার খায়নি। ঈশাতের যেদিন থেকে তার বুঝার বয়স হয়েছে সেদিন থেকেই এই অভ্যাসটা। পেটে খিদে থাকলেও কোনদিন মুখ ফুটে বলেনি, কাকি আমাকে একটু খাবার দেন। রান্না শেষ হয়েছে কিছুক্ষণ আগে। আজ মুরগির মাংস রান্না করেছে ঈশাত। খাবারের বেশ ঘ্রাণ ছড়িয়েছে। ঈশাত ঘর ঝাড়ু দিয়ে, উঠান ঝাড়ু দিয়ে সবেমাত্র দাঁড়িয়েছিল। তখন কাকি তার রুম থেকে শোয়া থেকে উঠে এসে বলল, এই নবাবজাদি কাইল যে তোর নাগরেরা আয়া তোরে আর নিল না। তখন তো আমার দালানটা পাড়া প্রতিবেশীরা আয়া নোংরা করেছে, এগুলো কে পরিষ্কার করবে আমি? আমারে কি তোর দাসী বান্ধি মনে হয়? ঈশাত চুপ করে শুনল সব।
তারপর বলল, কাকি আমি এক্ষুনি মুছতেছি, আমার মনে ছিল না। আমেনা বেগম কাকি, তা মনে থাকবে কি করতে? মনে তো থাকবো কি করতে, থাকবো তো খালি কখন কারে গিয়া জ্ঞানের কথা শুনাবি উইডি। ঈশাত কিছু উত্তর দিলে না। কল চেপে 3 বালতি পানি ঘরে নিল। কাকিদের দালানে মটরের কল রয়েছে, কিন্তু কাকি বলে ওই পানি দিয়ে নাকি ঘর ভালো করে পরিষ্কার হয় না। চাপকলের পানি দিয়ে নাকি ভালো করে পরিষ্কার হয়। তাই প্রতিদিন ঈশাতকেই কল চেপে পানি তুলে পরিষ্কার করতে হয়। ঈশাত কাকিদের দালানে গিয়ে মুছতে লাগল। পুরো দালানটা মুছতে মুছতে 3.30 বেজে গেল। দালান থেকে বের হওয়ার সময় দেখল মিনু আর কাকি নিচে ফ্লোরে বসে বসে ভাত খাচ্ছেন। ঈশাত মাথা নিচু করে চলে আসলো। এসে নিজের সেই ছোট্ট ঘরটায় গেল। ঈশাতের পরার জন্য রয়েছে 2টা সেলোয়ার কামিজ। একটা তার গায়ে বর্তমানে পরা আছে, আরেকটা এখন সে গোসল শেষে পরবে। আর একটা সেলোয়ার কামিজ সে তুলে রেখেছে, অনেক কষ্ট করে সে টাকা জমিয়ে সে সেলোয়ার কামিজটা কিনেছে। একটা ছিঁড়লে সেটা নামিয়ে পড়বে। অবশ্য ছিঁড়ে গেলেই সাথে সাথে কখনোই সে নামাবে না। ছেঁড়া জায়গাটা সেলাই করে করে এপাশ ওপাশ করে সে পরে। দড়িতে শুকাতে দেওয়া সেলোয়ার কামিজ নিয়ে ঈশাত ওদের বাড়ির পুকুরে গোসল করতে গেল। মোর্শেদ কাকার বাবার আমলের পুকুর এটা, তিনিই তখন খনন করতে গেছেন। পুকুরটা তেমন বড়ও না, তবে পানি বেশ পরিষ্কার। মোর্শেদ কাকা পেশায় একজন ব্যবসায়ী। তার ছোটখাটো একটা মুদির দোকান আছে। আর তারা যে বাড়িটায় থাকে, সে বাড়িটা তার বাবা থাকতেই করেছিল তা বাবা। প্রায় 25 বছর পুরনো দালান। রঙগুলোও কেমন কালসিটে হয়ে গেছে। মোর্শেদ কাকার একার রোজগারে 4 জন মানুষ চলে, মাস শেষে খুব কষ্ট করে কোনোরকম চলে যায় দিনকাল। তাতে আর দালান রং করানোটা হয়ে ওঠে না। ঈশাতের মাঝে মধ্যে মন চায় মোর্শেদ কাকাদের জন্য কিছু করতে, পরক্ষণেই আবার মনে পড়ে কিন্তু সে নিজেই তো তাদের ঘাড়ে বোঝা হয়ে আছে। ঈশাত সেলোয়ার কামিজ নিয়ে গোসল করতে গেল, আজ সাবান নিল না। সে একদিন পর একদিন সাবান গায়ে দেয় যাতে করে সাবানের খরচটা অন্তত বাঁচে। আন্ডারস্কোর এদিকে, ভাই দেখেন আপনার দিকে ওই টেবিলের 3টা মেয়ে কিভাবে তাকিয়ে আছে। রাফি, এসব ছাড় তো, এসব নিত্যদিনের ব্যাপার। তোদের নেতা সব তরুণীদের কল্পনায়ক। ফাজ কিছু বলল না, সে চুপচাপ খেতে থাকলো। সে শুধু রাফির সামনে আর নিজের ভাইবোনের সামনে হেসে মন খুলে কথা বলে, আর বাকিদের সামনে নিজের গম্ভীরতা বজায় রাখে। সামনের টেবিলে টাকা মেয়ে 3জনের মধ্যে একজন বলে উঠল। প্রথম জন, দেখ দেখ মাঝের ছেলেটাকে দেখ, পুরো হৃত্বিক রোশনের মতো দেখতে। বান্ধবী পটিয়ে দে না। ওদের মধ্যে মাঝে থাকা মেয়েটি বলে উঠল। খেপেছিস নাকি, জানি শুনি কে? সে মেয়েটি বলে উঠল, না তো কে উনি? আরেকজন বলে উঠল, সে কি তুই চিনিস না ওনাকে? উনি হলেন প্রায় সব তরুণীদের ক্রাশ। শুনেছি এবার নির্বাচনে নমিনেশনও পাবে। আর ভুলেও ওনার সামনে প্রপোজাল নিয়ে দাঁড়াইস না। চটকা তারা চিহ্ন না দিয়ে কান লাল করে ফেলবে। এমন অনেক রেকর্ড আছে ওনার। ক্রাশ দূর থেকেই সুন্দর, ক্লান্ত মুখ। আন্ডারস্কোর শাহিন, ভাই দেখেন দেখেন মাইয়াগুলো আপনার দিকে তাকিয়ে তাকিয়ে কি জানি বিড়বিড় করছে। ফাজ, তোদের সবার যদি এতই জানতে করতে ইচ্ছে হয় তাহলে গিয়ে জিজ্ঞাসা কর। খালা আপনারা কি বলতেছিলেন এতক্ষণ, আমাকেও একটু শুনান। উদ্ধৃতি চিহ্ন। পরক্ষণেই আবার গম্ভীর হয়ে বলল, নির্বাচনে মনোযোগ দে, এসব মেয়েলোক নিয়ে না। চল সবাই, 15 সেকেন্ডের মধ্যে জায়গা খালি কর। বিল মিটিয়ে ওরা সবাই চলল আবার ওদের যে যার গন্তব্যে। আন্ডারস্কোর ঈশাত গোসল সেরে এসে দেখে, পাশের বাড়ির চৈতির মা এসে তার নাম ধরে ডাকছে। ভেজা জামাকাপড় হাতে নিয়ে ঈশাত এগিয়ে গেল। কাকি আমাকে ডাকছেন? চৈতির মা, হ্যাঁ আমার মেয়ের একটা জামা সেলাই করে দিতে হবে। কালকে লাগবে। চৈতি কাল স্কুলে পড়ে যাবে। ঈশাত ষষ্ঠ শ্রেণী থেকেই উপবৃত্তি পায়, তার রোল 2, তার মেধার জন্য স্যার ম্যামদের চোখের মনীষে। উপবৃত্তির টাকা জমিয়ে জমিয়ে একবার ওদের বাড়ি থেকে 2 বাড়ি পরে এক কাকির কাছ থেকে পুরাতন একটা সেলাই মেশিন কিনেছিলে 800 টাকা দিয়ে। তিনি নতুন কিনছিলেন তাই বিক্রি করে দিয়েছিলেন। তার কাছেই ঈশাত কাজ শিখেছিল। ভদ্রমহিলা এতিম মানুষ বলে 1 টাকাও রাখেনি কাজ শেখানোর জন্য। ঈশাত বলেছিল আবার উপবৃত্তি পেলে সে টাকা দিয়ে দিবে শেখানোর, কিন্তু ভদ্রমহিলা নিতে চায়নি। ঈশাত, জামার মাপ এনেছেন কাকি? চৈতির, হ আনছি। ধরো। একটা জামা আর জামার কাপড় দিল চৈতির মা। ঈশাত, কাল সকালে কখন লাগবে কাকি? চৈতির মা, কাইল 8টার আগে হলেই হবে। ঈশাত, আচ্ছা। চৈতির মা, হুনু টাকাটা 2 দিন পরে দিমুহে। ঈশাত, সমস্যা নাকি কাকি? আবার দিয়েন আপনার যখন সময় হয়। চৈতির মা চলে গেল। ঈশাত তার হাতের ভেজা জামাকাপড়গুলো মেলে ভেতরে গেল। এতক্ষণ নিজের রুম থেকে আমিনা বেগম সবই দেখছিলেন। আন্ডারস্কোর ঈশাতের সেই ছোট্ট রুমে আছে একটা 4 ফুটের চকি, একটা ছোট্ট বসার জন্য টুল, আর একটা সেলাই মেশিন। আর বেড়ার সাথে বাঁশ টাঙিয়ে সে তার জামাকাপড় রাখে। ঈশাত চৈতির মায়ের দেওয়া জামার কামড়টা তুলে রাখার সময় নজর পড়ল।
একটা ভাঙাচোরা আয়নার দিকে, তার ঘরে শৌখিনের জিনিসপত্র বলতে এই ভাঙা আয়নাটিই আছে। ঈশাত জানে লোকে বলে, ভাঙা আয়না দিয়ে দেখলে নাকি ক্ষতি হয়, জীবনে অলক্ষ্মী লাগে। কিন্তু তার কি করার, তার কি ওই বাড়ির মৌদের মতো বড় আয়না কেনার সামর্থ্য আছে? উদ্ধৃতি চিহ্ন। ঈশাত আয়নাটা নিজের মুখের সামনে ধরল, দেখল নিজের চেহারা ভাঙা আয়নার টুকরোয়। দেখল একটা ভাঙাচোরা মেয়ে দাঁড়িয়ে, যাকে লোকে বলে, গায়ের রং ময়লা, চুল কোঁকড়ানো। ঈশাত মনে মনে ভাবল, ঈশাত অনেক সময় ভাবে লোকে তাকে গায়ের রং নিয়ে এভাবে বলে। তার বাবা মা যদি বেঁচে থাকতো তারাও কি এভাবে বলতো? ঈশাত শুনেছে বাবা মায়ের কাছে নাকি সন্তান যেমনই হোক না কেন সবচেয়ে সুন্দর। তাহলে তার বাবা মাও কি তাকে তাদের চোখে সবচেয়ে সুন্দর বলতো? তার এসব ভাবনার মাঝেই আমেনা বেগম বলে উঠল, এসব আয়না হাতে নিয়ে কি দেখছিস? গায়ের রং দেহস তুই? ময়লা গায়ের রং আবার এত দেহন লাগে? আল্লায় তোরে সব দিক থেকে অলক্ষ্মী বানাইছে, না আছে তোর গুণ না আছে কোন রূপ। আর ভাত খাস নাকা? তারপর ঘুরান দিয়া পইরা আবার আমার জামাইর টাকা নষ্ট করার ধান্দায় আছত নাকি, যা ভাত খা। বলেই আমেনা বেগম চলে গেলেন। ঈশাত চুপচাপ বের হয়ে রান্নাঘরে গেল, খিদে তার পেট ব্যথা করছে, এখন না খেলে হয়তো সত্যি সত্যি জ্ঞান হারাবে। কাকি তো বলেছে খাওয়ার জন্য। ঈশাত ভাতের রেক খুলে দেখল, পাতিলের নিচে অল্প কিছু ভাত রয়েছে। আর তরকারি শুধু একটু ঝোল আর 2 পিস আলু রয়েছে। ঈশাত তরকারি নিল না। ভাতের সাথে কতগুলো মরিচের গুঁড়ো আর পেঁয়াজ নিয়ে ভাতগুলো মেখে এক লোকমা মুখে দিল। আর বিড়বিড় করে বলল, আল্লাহ, আমি যদি এতই অলক্ষ্মী হই, তাহলে কেন রেখেছ আমায় এই দুনিয়ায়? আল্লাহ, এই দুনিয়ায় তো লক্ষ্মী হওয়ার জন্য রূপ লাগবো, বাপের টাকা লাগবো। আল্লাহ, আমারে তো কিছুই দিলা না আল্লাহ। তাহলে কেন আমারে রাখছো এখনো? টপ করে 2 ফোঁটা চোখের পানি ঈশাতের ভাতের প্লেটে গড়িয়ে পড়ল। ঈশাত সঙ্গে সঙ্গে ওড়না দিয়ে চোখ মুছে নিল। আর মনে মনে বলল, ঈশাতেদের চোখ দিয়ে পানি পড়তে নেই। কাউকে চোখের পানি দেখাতে নেই। চোখের পানি তারাই দেখাতে পারে যাদের চোখের পানি মুছে সান্ত্বনা দেওয়ার মানুষ আছে। ঈশাতেদের এমন কেউ নেই, তাই তাদের চোখেও পানি মানায় না। বাকি খাবারটুকু খেয়ে ঈশাত গেল নিজের সেই ছোট্ট ঘরটায়। ঈশাত মেয়েটা দেখতে উজ্জ্বল শ্যামবর্ণের, চোখেগুলো যেন হরিণের মতো টানা টানা, গালে আছে একটা তিল। তার সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে তার মায়াভরা দুটো চোখ। তার চুলগুলো কোঁকড়ানো, সব মিলিয়ে সে যেন এক সত্যিকারের মায়াবতী। যেন কবিদের চোখের সেই বর্ণীয় শ্যামাসুন্দরী, যার চোখের অন্তমায় নিহিত হয়ে পড়েছেন কবিরা নিজেও। কিন্তু আমাদের বর্তমান সমাজের মানুষদের মনে এক অদ্ভুত বিভেদ তৈরি হয়েছে, তারা গায়ের রং দেখে সৌন্দর্যের বিচার করে। কিন্তু আসল সৌন্দর্য মানুষের মনে নিহিত তা ভাবে না। ঈশাতের ক্ষেত্রেও ঘটেছে তাই। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঈশাত চৈতির মায়ের দেওয়া চৈতির সে জামাটা সেলাই করতে বসল। জামাটা সেলাই করতে করতে ভাবল, এই জামাটা সেলাই করে সে 50 টাকা পাবে। এই টাকাটা সে রেখে দেবে, তার এই বাড়ি থেকে চলে যাওয়ার আর 6 মাসও নেই পুরো। সে তো কাকিকে এমনটাই কথা দিয়েছিল যে 6 মাস পর সে চলে যাবে। পরীক্ষার আর 1 মাসও নেই। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই পরীক্ষা। তারপর রেজাল্ট বের হলেই সে হয়তো 6 মাসের আগেই যাবে। এই টাকাটা সে রেখে দেবে, আস্তে আস্তে নতুন একটা শহরে যাবে, সেখানে যেতে অন্তত কত টাকা লাগবে। ঈশাতের মাথার উপর হাত রাখার যদি একটা বাবার মতো বটবৃক্ষ থাকতো তাহলে হয়তো তার এত চিন্তা করতে হতো না। ঈশাতের একটা স্বপ্ন, সে ঢাবিতে এলএলবি নিয়ে পড়াশোনা করবে, তারপর একদিন মস্ত বড় একজন উকিল হবে। উকিল হয়ে সে সমস্ত মানুষদের জন্য লড়াই করবে যারা তার মতো ভুক্তভোগী, যাদেরকে তার মতো অসহায় বলে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আদৌ কি সেসব স্বপ্ন পূরণ হবে? ঈশাত জামাটা সেলাই করতে করতে এসব ভাবছিল। হঠাৎ সেলাই মেশিনের সুই ঈশাতের আঙুলে ঢুকে গেল। ঈশাত টান দিয়ে সুইটা হাত থেকে খুলল, বেশ রক্ত বের হচ্ছে। ঈশাত রক্তের উপর মেঝে থেকে একটু মাটি নিয়ে আঙুলের মাথায় দিয়ে চাপ দিয়ে ধরে রাখল। এটা ঈশাতের বড্ড পুরনো অভ্যাস। সে আগে থেকে কাজটা করে, কোথাও কেটে গেলে মাটি দিয়ে দেয়, সে কাটা জায়গাটায় আবার কিছু লতাপাতা ও কুচি করে সেখান থেকে রস বের করে দেয়, এতে করে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আঙুলটা মাটি দিয়ে চাপ দিয়ে ধরে ঈশাত বাইরের দিকে তাকালো, বাইরে প্রচণ্ড বাতাস হচ্ছে। হচ্ছে যেন অসময়ের বাতাস, যেন ঈশাতের জীবনের মতো অনেকটা। ঈশাত বাইরের দিকে জানালা দিয়ে উকি দিল, দেখল অনেক ধুলাবালি, গাছের পাতা বাতাসে উড়ছে। ঈশাতের মনে হলো যেন তার স্বপ্নগুলোর ছাইই যেন উড়ছে, যে স্বপ্নগুলো কখনো পূরণ হওয়ার নয়। ঈশাত বিড়বিড় করে বলল, আমার দৃষ্টির সীমানা জুড়ে পড়া স্বপ্নের ছাই উড়ে। আন্ডারস্কোর। গাজীপুরে 5 কাঠা জমির উপর 3তলা একটি রাজকীয় পুরনো আমলের বাড়ি দাঁড়িয়ে আছে আজ প্রায় 3 পুরুষদের আমল অবধি। বাড়িটির নাম শিকদার নিবাস। বাড়িটার ডিজাইন যেন পুরনো জমিদারদের বাড়ির মতো। তবে এই বাড়ির পূর্বপুরুষরা জমিদারই ছিল। তাদের জমিদারি ছিল বর্তমান রংপুরে। আজও সেখানে তাদের সেই জমিদার বাড়িটি রয়েছে।
তবে সেখানে এখন তাদের বর্তমান বংশধরদের কেউই থাকে না। তারা সবাই গাজীপুরে এই শিকদার নিবাসে বাস করে। সময়ের বিবর্তনে শুধু এই নিবাসের রং পরিবর্তন হয়েছে আর সামান্য কিছু ডিজাইনের হালকা পরিবর্তন এসেছে, আর বাকি সব পূর্বের মতোই। এই বাড়িটিতে মোট 17টি রুম। এই বাড়ির সদস্যদের মধ্যে রয়েছে এই বাড়ির কর্ত্রী নূরজাহান বেগম ও তার 2 ছেলে ফজলুল শিকদার ও ফিরোজ শিকদার ও তাদের স্ত্রী। ফজলুল শিকদারের 2 ছেলে মেয়ে, ফাজ শিকদার ও প্রিয়া শিকদার। ফিরোজ শিকদারের একমাত্র ছেলে, ফারহান শিকদার। তাছাড়া আরও একটি পরিবার এই বাড়ি বাস করে। তারা হচ্ছে ফজলুল শিকদারের বউয়ের ভাই অর্থাৎ ফাজ শিকদারের মামা তোফাইল আহমেদ ও তার স্ত্রী শাহেলা আহমেদ, আর তার মেয়ে। বর্তমানে তার মেয়ে এখানে থাকে না, সে বর্তমানে আমেরিকা অবস্থান করছে। ফাজ আজ ফিরতে ফিরতে প্রায় রাত 8টা বেজে গেল। সে যে সেই সকালে তাড়াহুড়ো করে সম্মেলনের জন্য বের হলো, এখন সে তার BMW নিয়ে বাড়ির গেটের সামনে এসেছে। এই বাড়ির কেয়ারটেকার মকবুল চাচা দরজাটা খুলে দিল। তিনি আজ প্রায় 35 বছর যাবত এ বাড়ির দেখাশোনা করে আসছেন। তিনি ফাজের দাদা অর্থাৎ দুলাল শিকদারের খুবই বিশ্বস্ত একজন মানুষ ছিলেন। ফাজ গাড়িটা পার্ক করে সদর দরজায় কলিং বেল বাজাতেই মিনিট 2 পর দরজা খুলল ফাজ শিকদারের একমাত্র বোন প্রিয়া শিকদার। প্রিয়া মেয়েটা দেখতে তার ভাইয়ের মতোই ফর্সা, চুলগুলো পিঠ অবধি। বেশিরভাগ সময়ই সে সেলোয়ার কামিজ পরে। এত বড় ঘরের মেয়ে হয়েও তার চলাফেরায় আধুনিকতা খুব কমই দেখা যায়। সে বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। সে খুব চঞ্চল প্রকৃতির। তার একমাত্র নেওটা হলো তার চাচাতো ভাই ফারহান। দুটোতে মিলে পুরো বাড়ি মাথায় করে রাখে। প্রিয়া কোমরে হাত রেখে চোখ কুঁচকে তার দাভাইয়ের দিকে তাকিয়ে আছে। ফাজ প্রিয়ার দৃষ্টি অনুসরণ করে বলল, কি সমস্যা, ভেতরে আসতে দিবি না নাকি? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? প্রিয়া, তুমি যে সকালে তাড়াহুড়ো করে বের হয়ে গেলে, এখন আসার সময় হলো তোমার? কয়বার কল দিয়েছি তোমাকে আমি? ফাজ, জনাবা অনুগ্রহপূর্বক আপনাকে জানানো যাচ্ছে যে আপনার ভাই দিন পরেই মেয়র পদে নমিনেশন পাবে, সুতরাং বাড়িতে পড়ে থাকা ছাড়াও তার বাইরে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। প্রিয়া, তাই নাকি? আসলে তুমি ব্যস্ত না বুঝেছ। সারাদিনে কি তোমার 30 মিনিট সময় হয় না বাড়িতে থাকার? ফাজ, এখন এসেছি তো যত ইচ্ছে সময় নেই। সর, ভেতরে আসতে দে। প্রিয়া, হ্যাঁ যাও না যাও, ভেতরে যাও। দাদিজান তোমার ব্যবস্থা নিচ্ছে, কি করে তারপর বাড়িতে না এসে থাকো তখন দেখা যাবে। ফাজ, ব্যবস্থা নিচ্ছে মানে কি বলতে চাচ্ছিস? প্রিয়া, ভেতরে আসো, নিজেই জেনে নেও। ফাজ আর কথা না বাড়িয়ে বাড়ির ভেতরে গেল। ভেতরে গিয়েই দেখল নূরজাহান বেগম, তার দাদিজান, সোফায় বসে বসে তসবি পড়ছেন। পাশে তার মামি বসে আছেন। আর মামা কোথায় আছে তা তো ফারহান জানেই। তার বাবা ফজলুল শিকদার পায়ের উপর পা তুলে বসে খবরের কাগজ পড়ছেন। ফাজ চুপ করে দোতলায় তার রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তার দাদিজান বলে উঠল, দাঁড়াও। ফাজ সেখানেই দাঁড়িয়ে পড়ল। দাদিজানের দিকে ফিরল। নূরজাহান বেগম, ফাজের দাদিজান, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভদ্রমহিলা পুরনো আমলের জমিদার গিন্নি ছিলেন, তার বয়স এখন 80-র কাছাকাছি। ভদ্রমহিলা পুরনো আমলের হলেও বেশ শৌখিন জীবনযাপন পছন্দ করেন তিনি। গরিব মানুষদের তিনি এড়িয়ে চলেন। নিজের বংশের আভিজাত্যের বড়াই করে বেড়ায় তিনি সব সময়। তার বড় ছেলে ও তারই যেন প্রতিচ্ছবি, তবে তার ছোট ছেলে তেমন না। সে হয়েছে তার বাবার মতো গরিব মানুষদের জন্য তার বাবার ছিল অসম্ভব ভালোবাসা, স্নেহ ও শ্রদ্ধা। ফাজ, জি দাদিজান, শুনছি। বলুন। নূরজাহান বেগম, ফাজের দাদিজান, আমি আর তোমার বাবা মা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। ফাজ, জি শুনছি, বলুন। নূরজাহান বেগম, ফাজের দাদিজান, আমরা খুব শীঘ্রই তোমার বিয়ের কাজ শুরু করতে চাচ্ছি। পাত্রী হিসেবে কয়েকজনের লিস্ট রয়েছে, তুমি দেখে নিতে পারো। এদের মধ্যে সবাইই আমাদের মতো হাই ফ্যামিলিতে বিলং করে। ফাজ, যতটুকু বলেছ ততটুকুতেই থেমে যাও দাদিজান। আমি এখন এসব বিয়ে টিয়ে নিয়ে ভাবছি না। ছেলের মুখে এমন কথা শুনে প্রিয়তা বেগম, ফাজের মা, ছুটে এলেন ছেলের সামনে। বললেন, তো কবে ভাববি বিয়ের কথা? বুড়ো হয়ে যাবার পর? আমি মরে যাবার পর বিয়ে করে নিজের বউকে ঘরে তুলবি? আমার কি ইচ্ছে হয় না আমার ছেলের বউকে দেখার? ফাজের এই একমাত্র দুর্বলতা হলে তার পরিবার। বাইরে সবার সামনে সে নিজের দাম্ভিকতা বজায় রাখলেও পরিবারের সামনে সে কখনোই তা করে না। ফাজ, সামনে নির্বাচন মা। তুমি তো জানো এই নির্বাচন নিয়ে আমার কত স্বপ্ন। এখন আমি বিয়ে করতে পারবো না, যত যাই বলো। সময় হলে তোমার বৌমা নিয়ে আসব। প্রিয়তা বেগম কিছু বলার আগেই ছেলের কথার প্রতিউত্তরে ফজলুল শিকদার, ফাজের বাবা, বলে উঠল, যাকে তাকে আবার এই বাড়িতে এনে তুলো না কিন্তু। জানো তো আমাদের পরিবার কেমন? আমাদের সমাজে একটা নাম আছে। শিকদার পরিবারের বউ যে যোগ্য হতে পারে তাকেই একমাত্র এ বাড়িতে গ্রহণ করা হবে, অন্যথায় না। ফাজ, আমি কেন বউ আনতে যাব? এসব নিয়ে আমার কোন ইন্টারেস্ট নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বউ নিয়ে আসবেন।
নূরজাহান বেগম ফাহাজের দাদি যান, তারপরও তোমাদের মতো আজকালকার ছেলেমেয়েদের তো বিশ্বাস নেই কখন কি করে বসো। এসব ভাবার আগে একবার অন্তত নিজের কাকার কথাটা মাথায় রেখো। ভুলে ওই বাড়িতে কোন অযোগ্য কাউকে আনার চিন্তা করবে না। ফাজ, দাদিজান আপনার কি আসলেই মনে হয় আমি এমন কিছু করব? আপনি কখনো দেখেছেন আজ পর্যন্ত আমি কোন মেয়ের দিকে তাকাতে? বা তেমন কোন গুঞ্জনও শুনেছেন? নূরজাহান বেগম, আমাদের যা বলার আমরা তা বলে দিয়েছি। তুমি তোমার বোনকে আর ভাইকেও এই কথাটা ভালো করে বুঝিয়ে দিও। ফাজ পিছন ফিরে বোনের মুখের দিকে একবার আড়চোখে তাকালো, তারপর বলল, ওদের কিছু করার আগে আমাকে টপকাতে হবে। ওরা কিছু করার আগে অন্তত একবার হলেও ভাববে এই ফাজ শিকদার এখনো জীবিত আছে। উদ্ধৃতি চিহ্ন। ভাইয়ের কথা শুনে প্রিয়া ভয় ভয় দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো। মনে মনে বলল, আমি কখনোই এমন কোন কাজ করব না যাতে আমার পরিবারের মানহানি হয়। আর এমন কোন কাজ করব না যে কাজে জীবনের প্রথম আমার দাভাইয়ের ধমক শুনতে হবে। না, কখনোই না। ফাজ প্রিয়াকে আজ অব্দি কখনো একটা ধমকও দেয়নি। সে তার ভাইবোনদের ব্যাপারে খুবই সচেতন। কিন্তু তার দুই ভাইবোন তাকে মনে মনে অনেক ভয় পায়। কারণ তারা তাদের দাভাইয়ের হিস্ট্রি জানে। ফাজ আর কিছু না বলে দোতলায় উঠে গেল। ফাজ চলে যেতেই ওর মামি সাহেলা আহমেদ বলল, ভাইজান আমি বলি কি আপনারা ফাজকে না জানিয়ে মেয়ে দেখা শুরু করে দিন। ফাজতে বললই ওর নিজের কোন পছন্দ নেই। নির্বাচন গেলেই না হয় ওকে জানাবেন। ফাজের বাবাকে উদ্দেশ্য করে বলল, ফজলুল শিকদার ফাজের বাবা, কথাটা তুমি মন্দ বলনি ভাবি। মা আপনি কি বলেন? নূরজাহান বেগম ফাজের দাদিজান, আমি ও এ ব্যাপারে পুরোপুরি একমত। তোরা তো জানিসই আমার পছন্দ কেমন। মেয়ে যেন সুন্দরী হয়, ফোকা ফোকা একবারে আসমানের পরীর মতো হতে হবে। লম্বায় 5.6 হতে হবে। তা না হলে আমার নায়কের মতো নাতির পাশে মানাবে না। আর আমাদের মতো উচ্চবিত্ত ঘরের হতে হবে। মোট কথা এ বাড়ির নাতবউয়ের মধ্যে এসব গুণ থাকতেই হবে। আন্ডারস্কোর। ঈশাত কাজ শেষ করে পড়াশোনা শেষ করে রাত 11টার দিকে ঘুমানোর প্রস্তুতি নিল। অপরদিকে ফাজ শিকদার ও খাবার খেয়ে ঘুমাতে গেল। দুজনেই ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে লাগল। দুজনের চোখে রয়েছে তাদের কত শত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা, কিন্তু দুজনের প্রেক্ষাপট ভিন্ন। এত ভিন্নতার মাঝেও কি মিল হবে তাদের? গন্তব্য কি তাদের একসাথে নিয়ে আসবে? আন্ডারস্কোর। চারিদিকে ফজরের আজানের ধ্বনি শোনা গেল। ঈশাত ঘুম থেকে উঠে করে নামাজ আদায় করে নিল, তারপর কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করল। এটা তার নিত্যদিনকার অভ্যাস। তারপর ভোরের ফুটফুটে আলো ফোটার সঙ্গে সঙ্গে সে তার ছোট ঘরটা ঝাড়ু দিয়ে বাড়ির উঠানটা ঝাড়ু দিল। তারপর কাকিদের দালানটাও ঝাড়ু দিল। এরপর সবার জন্য নাস্তা বানাতে গেল। আজ সে স্কুলে যাবে তাই তাড়াতাড়ি রান্না ছাপিয়েছে চুলোয়। রুটিগুলো বেলে খোলায় দিয়ে ঈশাত তরকারি কাটতে বসল। ততক্ষণে চুলোয় চড়ানো সে রুটিটা পুড়ে গন্ধ বেরিয়েছে। ঈশাত খেয়ালই করল না। আমেনা বেগম কাকি ছুটে এসে দেখেন পোড়া রুটিটা ঈশাত হাতে নিয়ে রাখতে গেলেই ওর হাত থেকে খুন্তিটা নিয়ে ওর হাতে লাগিয়ে দিল গরম খুন্তিটা। আমেনা বেগম চেপে ধরে রাখল গরম খুন্তিটা ওর ডান হাতে। ঈশাত হঠাৎ এরকম করাই অপ্রস্তুত হয়ে গেল। কিছুক্ষণ পর আস্তে করে বলল, লাগছে কাকি, ছেড়ে দিন, আমি তরকারি কাটছিলাম খেয়াল করিনি। আমনু বেগম ছেড়ে দিয়ে চিৎকার করে বললেন, আমেনা বেগম, আমার জামাই এত কষ্ট কইরা মহাজনের মুদি দোকানে দিনরই তো খাইটটা টাকার মুখ দেহে, আর তুই মাইয়া আমার অন্য ধ্বংস করছ। এমনিতে তো তুই সারাজীবন আমার ঘাড়ের উপর বসে খাবি, তা আমার জানা আছে। উল্টা কাজকর্ম করতে দিলে সব নষ্ট করছ। বলি তোর বাপ কি আরেকটা আছে রে, ওই ঘর থিকা আমগো খাউন দিয়া যাইব রে? ঈশাত, কাকি একটা মাত্র রুটি পুড়েছে তার জন্য আপনি এমন করলেন? ওই রুটি তো আমিই খেতাম। আর আপনাকে তো বলেছি আমি পরীক্ষা দিয়ে রেজাল্ট বের হলেই চলে যাব। আপনারা কষ্ট করে আমাকে কয়টা মাস একটু থাকতে দেন। আমেনা বেগম কাকি খুব জ্ঞান দিতে জানছ। জাগো ঘাড়ের উপর বসে বসে খাচ, তাদের উপরই আবার জ্ঞান ঝাড়ছ। লজ্জা লাগে না তোর? বেহা মেয়ে মানুষ। বাহির হ আমার রান্নাঘর থেইকা, যা বাহির হ। বলেই ঈশাতে বাম হাত ধরে টেনে বাইরে বের করে দিল। ঈশাত হাত ধরে বাইরে দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখ থেকে এক ফোঁটা পানি বের হলো না। কারণ সে তার দুর্বলতা কারো সামনে প্রকাশ করতে চায় না। তাকে কান্না করানো খুব কঠিন। এসব সে ছোটবেলায় থেকে সহ্য করে এসেছে। তখনকার খুন্তি ধরা জায়গাটায় ফোসকা ফুটে গেছে। জ্বলছে প্রচুর। আমেনা বেগম নানারকম কথা বলছেন আর নিজেই কাজ করছেন। ঈশাত রান্নাঘরের সামনে চুপচাপ উঠোনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর চৈতির মা এলো। ঈশাত, আমার মেয়ের জামাটা হয়েছে? ঈশাত পিছন ফিরেছিল। চৈতির মায়ের দিকে ফিরতেই চৈতির মায়ের চোখ গেল ঈশাতের ডান হাতের দিকে। বেশ খানিকটা জায়গাতে ফোসকা পড়ে আছে। আর অনেক দূর নিয়ে লাল হয়ে আছে জায়গাটা। চৈতির মা, ঈশাত তোমার ডান হাতে কি হয়েছে? ঈশাত, তেমন কিছু না কাকি, গরম পানি পড়েছিল অসাবধানতার জন্য। চৈতির জামাটা হয়ে গিয়েছে, আপনি দাঁড়ান আমি এনে দিচ্ছি।
বলেই ঈশাত দাঁড়ালো না আর ঘরে গিয়ে জামাটা এনে চৈতির মায়ের হাতে দিল। ঈশাত রাতেই জামাটা সেলাই করে গুছিয়ে রেখেছিল। চৈতির মা জামাটা খুলে দেখলেন। চৈতির মা, খুব সুন্দর হইছে। তোমার টাকাটা 2 দিন পরে দিমুহে, কিছু মনে কইরো না। ঈশাত, সমস্যা নাই, দিয়েন যখন আপনার সময় হয়। চৈতির মা চলে গেলেন। এদিকে আমেনা বেগম রান্নাঘরে থেকে রাগে ফুসফুস করছেন। কারণ তিনি ঈশাতের কেউ প্রশংসা করলে সহ্য করতে পারেন না। তার মতে তার মেয়ে মিনু হবে সবার প্রশংসার পাত্রী। তার বদলে স্কুলের স্যার থেকে শুরু করে এরা অনেকে ঈশাতের প্রশংসা করলে আমেনা বেগমের মনে হয় যেন সবকটাকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিতে। কিন্তু তা তো পারেন না। তাই তিনি সব রাগ ঈশাতের উপরে ঝাড়েন। সেই ঈশাতের ছোটবেলা থেকে তিনি এসব করে আসছেন। তার শাশুড়ি জীবিত থাকাকালীন সময়ে এসবের কিছুটা হলেও প্রতিবাদ করত ঈশাতের হয়ে। কিন্তু এখন তো তিনিও নেই। তাই তিনি ঈশাতকে যা খুশি করতে পারবেন। আর ঈশাতকে তিনি সহ্য করতে পারার তার আরেকটা কারণও আছে, তিনি চান ঈশাত যেন ভেঙে গড়িয়ে যায়, ঈশাতের আত্মবিশ্বাস আর আত্মসম্মান যেন ভেঙে তছনছ হয়ে যায়। তিনি ঈশাতের চোখে অঢেল পানি দেখতে চান। তিনি চান ঈশাত তার মেয়ের চেয়ে বেশি কিছু করুক জীবনে। কিন্তু এত অত্যাচার করেও তিনি ঈশাতের এসব কিছুই করতে পারেননি, এমনকি তিনি কোনোদিন ঈশাতের চোখের পানিও দেখেননি। তাই তিনি যেভাবে পারেন ঈশাতকে আঘাত করার চেষ্টা করেন। আমাদের সমাজে আমেনা বেগমের মতোই এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। যারা চায় যে করেই হোক সে মানুষটাকে যেন নিচু দেখাতে পারে। কিন্তু এসব মানুষের পরিণতি কি হয় শেষে? তারা অন্যের খারাপ চাইতে চাইতে একদিন নিজেকেই ভুলে যায়। পরিশেষে অন্যের জন্য যা কামনা করে তা একদিন তার নিজের ভাগ্যেই এসে পড়ে। শেষের থার্ড ব্র্যাকেট। ঈশাত স্কুল ড্রেস নিয়ে পুকুর পাড়ে গোসল করতে গেল। পানি কাটতেই পোড়া জায়গাটা যেন আরো জ্বলে উঠল, দাঁতে দাঁত চেপে সহ্য করে গোসল করে নিল সে। এরপর স্কুল ড্রেস পরে নিল। রুমে এসে ক্রস বেল্ট পরে নিল, তারপর বড় একটা সাদা ওড়না মাথায় পেঁচিয়ে নিল। ওড়নাটা পেছানোর কারণে ঈশাতের সম্পূর্ণ শরীরই ঢেকে গেল। বাম হাতে বইগুলো নিয়ে সে বের হলো স্কুলের উদ্দেশ্যে। আজ আর খাবার খেল না। উঠানের পাশ দিয়ে যাওয়ার সময়েই আমেনা বেগম বলল, না খেয়ে অসুখ বাইন্দা আবার টাকা খরচ করাতে চাচ্ছিস? এই পোড়া রুটিটা কে খাইব? তোর জন্য কি আমি খাওন নষ্ট করুম নাকি? ঈশাত কিছু বলল না, চুপ করে বইগুলো রান্নাঘরের তাকের উপরে রেখে একটু ঝোল দিয়ে সে পোড়া রুটিটা খেয়ে পানি খেয়ে বের হলো। তখনই মিনু আসলো। মিনু, আম্মু আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে, কিছু দেও। আমেনা বেগম তার কাপড়ের সাথে কোমরে গুছে থাকা 10 টাকা মিনুকে দিল। আমেনা বেগম হেসে বললেন, এটা দিয়া দুপুরে টিফিন কিন্না খাইও। যাও, সাবধানে যাও। মিনু চলে গেল। ঈশাতও হাঁটতে লাগলো, মুখে ছিল তার মুচকি হাসি আর মনে মনে ভাবল, যদি তার বাবা মা বেঁচে থাকতো হয়তো তারও এভাবে দুপুরে টিফিনে খাবারের কথা ভেবে চিন্তা করত তার বাবা মা। হয়তো তারাও তাকে সাবধানে চলাফেরা করতে বলতো। কিন্তু তার তো কেউ নেই, তাই প্রতিদিন টিফিনে কখনো কিছু না খাওয়া সত্ত্বেও কেউ একবারের জন্য ও জিজ্ঞাসা করেনি, তুরিমি দুপুরে খেয়েছ? আন্ডারস্কোর বেলা বাজে 10:30, কিন্তু এ বাড়ির ভবিষ্যৎ বড়কর্তা আর এ শহরের ভবিষ্যৎ মেয়র এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তখনই উদয় হলো আর তুই ভাইবোনের, প্রিয়া ও ফারহানের দাভাইকে জ্বালাতে তারা চলে এসেছে। প্রিয়া আর ফারহান দুজনে দুহাত দিয়ে ফাজকে ধাক্কাতে লাগল। ওদের এসব কর্মকাণ্ডে ফাজের ঘুম ভেঙে গেল। টিপটিপ করে চোখে খুলে বলল, সকাল সকাল তোরা জ্বালাতে চলে এসেছিস? প্রিয়া, আরে দাভাই উঠো না। বাবা বলেছে আজ আমরা সবাই রংপুরে যাব। ফাজ, হঠাৎ রংপুর কেন? ফারহান, দাভাই আমি বলছি। এই হাদি গুছিয়ে কথা বলতেও জানে না। প্রিয়ার মাথার পেছনে একটা থাবড়া মেরে। প্রিয়া, হ্যাঁ তুই তো আমার দাদাজান লাগস। সব জানস তুইই শুধু একা। ফাজ, তোদের ঝগড়া বন্ধ করে আমাকে সোজাসাপটা উত্তর দে, হঠাৎ কেন রংপুর যাবে? ফারহান, রংপুরে আমাদের গ্রামের বাড়িতে ওখানে নাকি কি সব জায়গা নিয়ে ঝামেলা হয়েছে। তাই যেতে হবে। দিন পরে গেলেও হতো। কিন্তু তুমি তো নির্বাচনের জন্য তখন যেতে পারবে না। তাই এখন যাবে সবাই। ফাজ, আমাকে কি যেতেই হবে? প্রিয়া, সেজন্য ইতে তোমার কাছে আসা, বাবা বলেছে বাবার কথা শুনে আসতে। জলদি যাও দাভাই। ফাজ আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে দেখল প্রিয়া আর ফারহান এখনো তার রুমেই বসে আছে। ফাজ, তোরা এখনো যাসনি? প্রিয়া, তোমাকে বাবা বলেছে নিয়ে যেতে, তাই একসাথে যাব। ফাজ, ব্যাপার কি ওখানে যাওয়ার জন্য তোদের এত উৎসাহ কেন? ফারহান, পরে বলবো, এখন চলো দাভাই। দুই ভাইবোন মিলে টানতে টানতে তাদের দাভাইকে নিয়ে গেল। শিকদার বাড়ির নিচতলা জরে বিশাল বড় ড্রয়িং রুম। আর সেখানেই বসে তার মায়ের সাথে কথা বলছেন ফজলুল শিকদার, ফাজের বাবা। ফাজ সেখানে গেল। বাবা আমাকে ডেকেছেন? ফজলুল শিকদার, ফাজের বাবা, হ্যাঁ আজ একটু পর আমরা রংপুর রওনা দেব। ফাজ, বাবা হঠাৎ করে আপনি সিদ্ধান্ত নিলেন, আমাকে আগে জানালে ভালো হতো না? আমার তো অনেক কাজ আছে আজকে। আমি যেতে পারবো না।
ফজলুল শিকদার, তোমার সুবিধার জন্য এ সময় নির্ধারণ করা হয়েছে। আজকেই যেতে হবে। আমরা ওখানে 3 দিন থাকব। তারপর সব ঝামেলা মিটমাট করে ঢাকা ব্যাক করব। আর আমার ওখানে প্রয়োজন তোমাকে। আমি দ্বিতীয় কোন কথা শুনতে চাচ্ছি না। তোমার দাদিজানের ও ইচ্ছে এটাই। ফাজ আর কিছু বলল না, চলে আসলো সেখান থেকে। তার রাগ লাগছে প্রচুর, কিন্তু পরিবারের সামনে সে এসব বেয়াদবি কখনোই করবে না। ফাজ রুমে ঢুকেই রাফিকে কল দিল। হ্যালো, কি রে, এখন কল দিলি? বের হবি নাকি? এখন? ফাজ, আজ একটু পর আমরা পুরো পরিবার রংপুর যাব, 3 দিন পর ফিরব। আমার অবর্তমানে এদিকটা তুই সামলে নিস। রাফি, হঠাৎ করে রংপুর কেন? ফাজ, পারিবারিক কিছু সমস্যা সমাধানের জন্য যেতে হবে। রাখছি, আমি পরে কথা হবে। আর হ্যাঁ, সামলে নিস। আন্ডারস্কোর 12টার দিকে তারা সপরিবারে রওনা দিল রংপুরের উদ্দেশ্য। 3টি গাড়িতে করে তারা চলল। একটিতে নূরজাহান বেগম, ফজলুল শিকদার ও তার স্ত্রী। অপরটিতে ফাজের কাকি ও তার মামি বসেছে। আর ফাজের বিএমডাব্লিউতে ফারহান, ফাজ, প্রিয়া বসেছে। ফাজ একটা শুভ্র সাদা পাঞ্জাবি পরেছে। হাতে রোলেক্সের নতুন মেডেলের ঘড়ি, গায়ে থেকে ক্লাইভ ক্রিশ্চিয়ান নাম্বার 1 ইম্পেরিয়াল ম্যাজেস্টি ব্র্যান্ডের পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। ফাজ সবসময় এই পারফিউম ব্যবহার করে, যা বাংলাদেশে তখন মার্কেট মূল্য প্রায় লক্ষাধিক টাকার উপরে। চুলগুলোয় জেল দেওয়া, চোখে কালো চশমা, এ যেন কোন সিনেমার নায়ক যাচ্ছে। প্রিয়া তার ভাইয়ের এই ড্যাশিং রূপ দেখে বলল, দা ভাই, তুমি যাচ্ছ জমিজমার ঝামেলা সমাধান করতে, কিন্তু আমার তো মনে হয় তোমাকে দেখে পুরো গ্রামের মেয়েদের লাইন লেগে যাবে। ফারহান, তারপর সে মেয়েদের কাছ থেকে আমার সুদর্শন দাভাইকে দেখার সুবাদে তথাকথিত জমিদারদের মতো আমরা ওদের সব জমিজমা নিয়ে নেব। ভালো হবে না ব্যাপারটা? ফাজ, আর একটা আজাইরা কথা বললে গাড়ি থেকে দুটকে ফিক্কা দিয়ে ফেলে দেব। চুপ করে বসে থাক। তারা দুভাইবোন এতক্ষণ বলেই গিয়েছিল যে তাদের পাশে একজন গোমরা মুখ নেতা বসে আছে। এই নেতা যা দেখতেই সুন্দর, কিন্তু নেতার মনটা বড্ড কঠোর মনে হয় ওদের ভাইবোনের কাছে। মন খারাপ করে প্রিয়া আর ফারহান দুজন বসে রইল। ফাজ ব্যাপারটা লক্ষ্য করে বলল, আপনারা দুজন চাইলে আবার আপনাদের আজাইরা কথা শুরু করতে পারেন। আপনাদের গোমরামুখ দাভাইন আপনাদের আজাইরা বকবক শোনার জন্য তৈরি। উদ্ধৃতি চিহ্ন। ব্যাস দাভাইয়ের কাছ থেকে প্রশ্রয় পেয়ে ভাইবোন বকবক করতে লাগল। ফাজ শিকদার মুখে একটা হালকা হাসি রেখে ভাইবোনের কথা শুনে যাচ্ছে। এভাবেই শুরু হলো তাদের রংপুর যাত্রা। সে টেরও পেল না, তার ভাগ্যে নির্ধারণ করা গন্তব্যই তাকে সেখানে টেনে নিয়ে যাচ্ছে। বড়বাড়ির বড় সাহেবেরা আয়া পড়ছে, ও তুলি বাপ, দরজাটা খুইল্লা দেও। তুলির বাপ হলো কেরামত আলী। উনি আজ বহু বছর ধরে এই রংপুরের এই জমিদার বাড়ির রক্ষণাবেক্ষণ করে এসেছেন। তার সাথে তার বউও থাকে এখানে। রংপুরের এই জমিদার বাড়িটি এখন বড়বাড়ি নামে পরিচিত। এ বাড়ির মতো বড় বাড়ি এই শহরে নেই বললেই চলে। বড় বাড়িটি মোট 6 তলা, 32খানা রুম রয়েছে পুরো বাড়িতে। বড় বাড়ির দক্ষিণ দিলে রয়েছে বড় একটা রুম, যেটা বড়ঘর নামে পরিচিত, কিন্তু ওখানে যাওয়া নিষিদ্ধ। কেরামত আলী গিয়ে বাড়ির সদর দরজাটা খুলে দিল। পরপর 3টে গাড়ি বড় বাড়ির সদর গেট দিয়ে ঢুকল। এই গেটটা লোহার মোটা আস্তর দিয়ে তৈরি করা হয়েছে, যাতে কেউ যদি বাইরে থেকে টপকে আসতেও চায় এখানে সে সুযোগ কিছুতেই পাবে না। বেশ সুরক্ষা করে বানানো হয়েছে। এটি প্রায় 60-65 বছর পুরনো গেট। এত কঠোর নিরাপত্তা জমিদার সাহেব কি কারণে বানিয়েছিল কে জানে। গাড়ির দরজাটা খুলে সবার আগে বড় বাড়িতে পা রাখল ফাজ। তারপর প্রিয়া আর ফারহান গেল তাদের দাভাইয়ের পিছু পিছু। তারপর বাকি সবাই। বড় বাড়িটা একটু গোলাকৃতির বাড়ি, চারপাশে রাজকীয় সে জমিদার বাড়ি আর মাঝে উঠান। গাজীপুরের ফাজদের বাড়ির চেয়ে 3 গুণ বড় এই বাড়িটা। এটা তাদের দাদাজানের বাবার আমলের বাড়ি। যুদ্ধের পর পারিবারিক সূত্রে তারা এসব পেয়েছে। প্রিয়া আর ফারহান বাড়ির চারদিকে তাকালো। তারা 6 বছর পর এই বাড়িতে আবার পা রেখেছে। তখন তারা ছোট ছিল বলে এই বাড়ির রহস্যের কথা কেউ কানে নেয়নি বললে ভুল হবে, ছোট বলে সবাই এটাকে এড়িয়ে গিয়েছে। সেদিন দাভাই তাদেরকে খুব চোখ রাঙিয়েছিল। ওরা সবাই বড়বাড়ির ভেতরে গেল। ওদের থাকার ব্যবস্থা উত্তর দিকের রুমগুলোতে করা হয়েছে। নূরজাহান বেগম এ বাড়ির কর্তি কোমরে চাবি দুলাতে দুলাতে ভেতরে গেল। ফজলুল শিকদার ও তার মায়ের সাথে গেল। তারপর ফাজের কাকি ও মামি গেল ভেতরে। সবার শেষে প্রিয়তা বেগম গেলেন। এ বাড়ির সদর দরজায় পা রাখামাত্রই যেন তার অন্তরাত্মা কেঁপে উঠল যেন। আন্ডারস্কোর বাড়ির ভেতরে সবাই অন্দরমহলের আসর রুমে গেল। বর্তমানে তারা যতবার এ বড় বাড়িতে এসেছে সবাই আশ্রমেই বসে কথা বলেছে। এ বাড়িটাও বেশ বড়। ফাজ শিকদার চুপ করে একটা সোফায় বসেছিল ভদ্র ছেলের মতো। প্রিয়া তার দাভাইয়ের পাশে গিয়ে বসল। দাভাই, ফাজ, বল। প্রিয়া, গ্রাম ঘুরাতে নিয়ে যাবে না আমাদের? ফাজ, তুই আর ফারহান যা। আমি এখানে বাবার সাথে জরুরি কাজে এসেছি, ওগুলো শেষ করতে হবে। প্রিয়া, বড় বাড়ির চারপাশে দেখেছ কত ঘন জঙ্গল?
এখানে কি করে ঘুরবো বলো? কেমন যেন সবকিছু এখানকার থমথমে। বড় বাড়ির আশেপাশে কোন লোকজনও আসে না, কেমন শুনশান। ফাজ, তোকে কি আমি একা যেতে বলেছি? ফারহান সাথে থাকবে তো তোর? প্রিয়া, ওর সাথে থাকা আর না থাকা দুটোই সমান। ও যা ভীতু। ফারহান, ওরে আমার সাহসী আসছে রে। সঠিক সময় আসুক দেখব তখন কত সাহস থাকে তোর। ফাজ, কিসের সঠিক সময়? প্রিয়া তার পাশে বসে থাকা ফারহানের পেটের মধ্যে একটা গুঁথা দিয়ে বলল। কই দাভাই, কিছু না তো। উদ্ধৃতি চিহ্ন। ফাজ, তাহলে এত চোখাচোখি করছিস কেন? প্রিয়া, কই কি করলাম? বলো না, দাভাই নিয়ে যাবে তো? ফাজ, আমি এখন বের হব, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। প্রিয়া, আমরা তো 3 দিন আছি, তাহলে কালকে? ফাজ, আচ্ছা বুড়ি, যা এখন ফ্রেশ হয়ে নে। প্রিয়া ফারহানকে টানতে টানতে নিয়ে এলো। টানতে টানতে দোতলার কোনার রুমের সামনে নিয়ে এলো। প্রিয়া, এই হাদারাম, দিয়েছিলি তো তখন দাভাইয়ের সামনে সব ফাঁস করে, তারপর দাভাই সেই ছোটবেলার মতো চোখ রাঙাতো আর এখানে আসতেই দিত না। ফারহান, আজব, আমি কি করলাম? প্রিয়া, চুপ, যা নিজের রুমে যা, দরজায় টোকা পড়লেই সঠিক সময় বের হয়ে আসবি। আন্ডারস্কোর। প্রিয়তা বেগম রুমে এসে চুপ করে বসে রইল। ফজলুল শিকদার বললেন, আমি বের হচ্ছি, ওদেরকে সাবধানে রেখো। প্রিয়তা বেগম স্বামীর কথায় মাথা নাড়লেন। ফজলুল শিকদার ছেলেকে নিয়ে বের হলেন। আন্ডারস্কোর। এদিকে বিকাল প্রায় 4:10 বাজে, স্কুল ছুটি হলো 4টায়। আর মাত্র কয়েকটা দিন ক্লাস হবে, তারপর কোচিং শুরু হবে, এমন করে আর বিকেল বেলায় বাড়ি ফেরা হবে না। এ ভেবেই ইশাতের মন খারাপ হলো। একা একা স্কুলে গেট দিয়ে বের হচ্ছে আর এসব ভাবছে। ইশাত একাই বাড়ি ফেরে কারণ তার কোন বন্ধু নেই। হ্যাঁ নেই। ছেঁড়া ফাটা জামা পরে ইশাত স্কুলে যায়। পায়ের জুতাগুলোরও যেন গাছের মতোই ছাল বাকল উঠে গেছে। তাদের শ্রেণীর মেয়েরা তার সাথে বন্ধুত্ব তো দূর, উল্টো তাকে নিয়ে হাসাহাসি করে। তারা অনেকেও এও বলে, এ যুগের মেয়ে হয়েও ইশাত হলো 90 দশকের আন্টি। ইশাত অবশ্য সেসব নিয়ে মন খারাপও করে না, কারণ সে তার যোগ্যতা সবসময় প্রমাণ করেছে। তার রোল 2, সে দেখিয়ে দিয়েছে কেবলমাত্র দালানে থেকেই বড় বাল্বের আলোতে মেধা থাকে তা কিন্তু নয়, তার মতো আগুনের কফির আলোতেও। আগেরকার সময়ে কেরোসিন আগুনে কফি ঝালানো হতো, হয়তো অনেকেই চিনবে না, মেধার বিকাশ হয়। ইশাত একা একা হাঁটছে আর বিকালের সূর্যাস্ত উপভোগ করছে। তাদের স্কুলটা তাদের গ্রামের পরের গ্রামের শেষের মাথায়। ইশাতের বাড়ি থেকে প্রায় 35-40 মিনিট হাঁটা লাগে। ইশাত প্রতিদিন বাড়ি ফিরতে ফিরতে বিকালে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রতিদিন সূর্যাস্তের সাক্ষী হয় সে, তার কাছে যেন মনে হয় তখন আকাশ কেমন উড়নচণ্ডী রূপ ধারণ করে যেন। কি সুন্দর সে দৃশ্য! এসব ভাবনার মাঝেই কেউ একজন ইশাতের হাত ধরল। ইশাত তাকিয়ে দেখল ছেলেটা হলো রাজ্জাক। সে চিনে ছেলেটাকে। বখাটে একটা ছেলে। বয়স কত হবে? এই 27-30 হবে। এই বয়সে বিয়ে করেও আবার ডিভোর্সও দিয়ে দিয়েছে বউকে। কারণ ছেলেটা হচ্ছে চরিত্রহীন। বউ ঘরে রেখেও পরনারীর প্রতি আসক্ত। এমন ছেলেকে ইশাতের একদম সহ্য নয়। তার মনে চায় যেন এরকম সব পুরুষকে যেন নিজের হাতে শাস্তি দিতে। ইশাত, হাত ধরেছেন কোন সাহসে? রাজ্জাক একটা বিশ্রী হাসি দিয়ে বলল। কালির কি দেমাক? তো শুনলাম তোরে নাকি বিয়ের দিন তোর বর আয়া আর বিয়া করে নাই। তোরে ভালোই ভালো বলছিলাম আমার বউ হইতি, শুনলি না তো? আমি রাজ্জাক তোরে রানীর মতো কইরা রাখতাম। বলেই মুখের ভেতর থেকে একদলা পানের চিপটি মুখের ভেতর থেকে ফেলল। ইশাত, আপনার মতো কাউকে বিয়ে করার আগে আমি বিষ পান করে এই জীবন ত্যাগ করব। তারপরও আপনাকে বিয়ে করব না। আমার হাত ছাড়েন। রাজ্জাক, না ছাড়লে কি করবি? আমারে বিয়া করবি না তো কারে করবি বিয়া? তোর কপালে জুটবো পোলা। কালি, নিজের মুখ কোনোদিন আয়নায় দেখছ তো? ইশাত, আপনি হাত ছাড়বেন কি না? রাজ্জাক, কি করবি না ছাড়লে? কে বাঁচাইব তোরে? হুন ছেমরি, আর মুখ চালাইছ না, অনেক জ্ঞানের কথা তো বলছো সবাইরে। তো নিজের ভালো বুঝছো না? বিয়াতে রাজি হইয়া যা। ইশাত হাতটা ছাড়ার জন্য জোরাজুরি করতে লাগল। জোরে অন্য হাত দিয়ে রাজ্জাককে ধাক্কা দিল। হঠাৎ ধাক্কা দেওয়াতে রাজ্জাক টাল সামলাতে না পেরে দূরে সরে গেল। রাজ্জাক, তোর সাহস তো কম না ফকিন্নির বাচ্চা। কোন দেমাক দেখাস তুই? নিজের চেহারা একবার আয়নায় দেখছ তো কোনোদিন? বলেই ইশাতের দিকে তেড়ে আসতে নিলেই ইশাতেদের বাড়ির 5 বাড়ি পর রমিজ ভাই এসে দাঁড়ালো। ইশাত, কি হয়েছে? রমিজ ভাইয়ের আওয়াজ পেয়ে ইশাত সেদিকে তাকালো। ইশাত, ভাইয়া, এই ছেলেটা আমাকে বিরক্ত করছে। রমিজ ভাই এই গ্রামের মেম্বারের সাথে তার ওঠা বসা, তাই রাজ্জাকের মতো বখাটেরা তাকে ভয় পায়। রাজ্জাক আর তার সাথের ছেলেগুলো চুপ করে দাঁড়িয়ে রইল। রমিজ তালুকদার, তোদেরকে না আমি কতবার নিষেধ করেছি মেয়েদের বিরক্ত করবি না। শুনলি না তো, পুলিশকে কল দিতে হবে দেখছি। রাজ্জাক, ওরে কই বিরক্ত করছি? আমি ওরে বিয়া করতে চাইছি, এতে দোষের কি আছে? রামিজ আর চোখে ইশাতের দিকে তাকিয়ে বলল। ইশাত, ও যা বলছে সত্যি বলছে? ইশাত, ও আমার আজ হতো ধরে টানাটানি করছে।
ওরে আমি কখনো বিয়ে করব না। রমিজ তালুকদার, শুনেছিস তো? আর কখনো যেন ওকে বিরক্ত করতে না দেখি। রাজ্জাককে উদ্দেশ্য করে। রাজ্জাক ও রমিজ তালুকদারের সামনে উপর নিচ মাথা নাড়ল। রমিজ তালুকদার চলে যেতেই রাজ্জাক ইশাতকে উদ্দেশ্য করে বলল, কতদিন আর উনি তোকে বাঁচাবে? শেষ পর্যন্ত আমার ঘরের ভাতই তোর কপালে লেখা আছে। উদ্ধৃতি চিহ্ন। ইশাতের জন্য ও নিজেই নিজের জন্য যথেষ্ট। ইশাত যেমন সব সহ্য করতে পারে তেমনি অন্যায় দেখলে অপরাধীর জিভ টেনে ছিঁড়ে দেওয়ার সাহসও রাখে। বলেই হনহনিয়ে হাঁটা ধরল। মিনিট 5 হাঁটার পর ইশাতের মন চাইল দিঘির পাড়ে গিয়ে একটু বসে থাকার। তাদের গ্রামের পরের পাশের গ্রামে একটা বড় দিঘি আছে। যখন ইশাতের নিজের সাথে বোঝাপড়া করার দরকার হয় তখন ইশাত এখানে এসে একান্তে নিজেকে নিজে সময় দেয়। ইশাত আর সময় নষ্ট না করে সেই দিঘির পাড়ের উদ্দেশ্যে রওনা হলো। মিনিট 15 খানেক হাঁটার পর সে সেখানে পৌঁছাতে সক্ষম হলো। দিঘির পূর্ব দিক দিয়ে ইশাত একটা ক্ষেত পেরিয়ে তারপর দিঘিতে পৌঁছাতে সক্ষম হলো। দিঘির পূর্ব পারে একটা টিনের চালের মতো খানিকটা জায়গা আছে। ইশাত শুনেছে এটা নাকি এখানকার জমিদার বাড়ির সম্পদ। তারা এখানে থাকে না তাই কেউ এখানে সচরাচর আসে না। গতকাল রাত থেকেই আকাশে কেমন মেঘ মেঘ করছিল। ইশাত তাই বইয়ের ভাঁজে করে পলিথিন নিয়ে এসেছিল যাতে বৃষ্টি আসলে সে বইগুলোকে ভেজার হাত থেকে রক্ষা করতে পারে। ইশাত আকাশের দিকে তাকিয়ে দেখল মেঘ এলো বলে। যদি ইশাত সেই টিনের চালার নিচে বইগুলো রেখেছে তারপর ও আরও সুরক্ষার জন্য পলিথিনের ভেতর বইগুলোকে রেখে সে দিঘির পাড়ে ঘাসের উপর বসল। ইশাত জুতাগুলোকে পাশে রেখে খালি পাটা দিঘির পানিতে ডুবিয়ে রাখল। দিঘির পানি খুব শান্ত। ইশাত নিজের অবয়ব দেখতে পেল দিঘির সেই শান্ত পানিতে। নিজের অজান্তেই সে নিজের গালে নিজে হাত রাখল। তারপরে বিড়বিড় করে বলল, ওই লোকটা তখন কি বলল? আমি নাকি নিজেকে জীবনে ও আয়না দেখি না। আমার আল্লাহ যে এখানে আমাকে আয়না দেখানোর জন্য এত বড় ব্যবসা করে রেখেছে তা ওই মূর্খ উগ্র লোকটা বুঝবে কি করে? আর আমি তো পানিতে কোন কুৎসিত মেয়েকে দেখতে পাচ্ছি না। আমার কাছে আমি অনেক সুন্দর। কারণ আমার আল্লাহর সৃষ্টি সবকিছু সুন্দর। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর। এদিকে বড় বাবা ওইদিকে যাইয়েন না, এখনই বৃষ্টি নামবো, আপনি ভিজে যাইবেন। আপনার বাপে মানা করছে যাতে এখন ওইদিকে না যান। ফাজ, বাবা কি এখন এখানে আছেন? কেরামত আলী, না বরসাহেব তো চলে গেছেন, আপনি না জানেন? ফাজ, বাবা যেহেতু এখানে নেই তাহলে গেলে সমস্যা নেই। উনি না জানলেই তো হলো। কেরামত আলী, দিঘির পাড়ে অনেক যোগ থাকে বড় বাবা। ফাজ, চলেন কাকা। ফাজ আর কোন কথা না শুনেই ভেতরে গেল। দিঘিটা বেশ বড়। ফাজরা গেট দিয়ে পশ্চিম দিক দিয়ে ঢুকল। হঠাৎ ঝপঝপিয়ে বৃষ্টি নামল। কেরামত আলী ছাতা ধরল ফাজ শিকদারের মাথায়। কেরামত আলী, বড় বাবা হঠাৎ এত বৃষ্টি নামল। ফাজ, সমস্যা নাই কাকা, ভালোই লাগছে। কেরামত আলী, না আপনি তাও ভিজে যাইতাছেন। চলেন পূর্ব দিকে যাই, ওইখানে একটা টিনের চালা আছে। চলেন ওইখানে দাঁড়াবেন। ফাজ, তা যাব এখন? আপনি বলেন, আপনি আমাকে আপনি করে কেন বলতেছেন? আপনি তো আমার বাবার থেকেও বড় মনে হয়। কেরামত আলী, আপনারা শহরে থাকেন বড় বাবা, যদি সম্মান না দিলে মনে কষ্ট পান সেই জন্যই। ফাজ, আমি আপনার ছেলের মতো, আমাকে আপনি তুমি বা তুই করে বলবেন। কেরামত আলী, না বড় বাবা, এ হয় না। ফাজ, হয়, সব হয়। চলুন এবার। কেয়ামত আলী ফাজের কথায় একটা হাসি দিয়ে বলল, চলো বড় বাবা। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর। হঠাৎ এই অসময়ে এত জোরে বৃষ্টি আসার পরেও ইশাত উঠে গেল না, বরং ইশাত চুপ করে বসে রইল। তার বৃষ্টি খুব পছন্দের। বৃষ্টিতে ভিজলে যেন তার সব মন খারাপ চলে যায়। ইশাত এবার দিঘির পানিকে লক্ষ্য করল। হঠাৎ করে জোরে জোরে ঢেউ উঠছে দিঘির পানির। ইশাত হাত বাড়িয়ে বৃষ্টির পানিগুলো তার গায়ে মাখাচ্ছে যেন। চুপচাপ বসে বসে ভিজতে লাগল। কত শত আক্ষেপ, মন খারাপ, জীবনের সব যেন এই বৃষ্টিতে ভিজলে হালকা লাগে। ভাগ্যিস সে জিনিসটা ফ্রিতে পাওয়া যায়। এই মুহূর্ত কিনতে ভাগ্যিস অর্থের দাম দিতে হয় না। না হলে এই জিনিসটা থেকেও সে বঞ্চিত হতো। উদ্ধৃতি চিহ্ন। এসব ভাবতে ভাবতে ইশাতের মুখে একটা মেকি হাসি দেখা দিল, কিন্তু সে হাসিতে তেমন জোর নেই। এদিকে ফাজ আর কেরামত আলী টিনের চালার নিচে দাঁড়ালো। ফাজ এদিক ওদিক চোখ বুলাতেই তার নজরে তাদের থেকে একটু দূরে কে যেন দিঘির পাড়ে বসে আছে, সম্ভবত একটা মেয়ে। অন্যদিকে মুখ করে বসে আছে, মাথায় সাদা ওড়না পেছানো, গায়ে নীল জামা। ফাজ তার পায়ের পাশে নজর দিতেই দেখল পলিথিনের ভেতর কতগুলো বই। বইগুলো কারে মেয়ের নয় তো? ফাজ, কাকা। কেরামত আলী, জি বড় বাবা, বলো। ফাজ, ওইখানে ওই মেয়েটাকে কাকা এভাবে ভিজছে? কেরামত আলী, কোথায় বাবা? ফাজ, পূর্ব দিকে, আমাদের একটু সামনেই ওইয়ে। কেরামত আলী ফাজের কথা অনুসরণ করে সেদিকে তাকালো। কেরামত আলী, বাবা আমি চিনি না। কে এইডা? এই জায়গাতে তো কারো আসার কথা না। মায়াডা মনে হয় ক্ষেতের ওপাশে দিয়া আইছে। দাঁড়াও, জিগাইতাছি।
ফাজ আর কিছু বলল। কেরামত আলী ছাতাটা মাথায় নিয়ে একটু এগিয়ে গিয়েই বলল, ও ছেমরি কে তুমি? আরে ও ছেমরি। উদ্ধৃতি চিহ্ন। বৃষ্টিতে দিঘির পানির কলকল আওয়াজে ঈশাত ডাকটা শুনতে পেল না। কেরামত আলী সারা শব্দ না পেয়ে আবার ডাক দিলেন, এই মাইয়া ক্যাডায় তুমি, এহানে কি করো? উদ্ধৃতি চিহ্ন। এবার ঈশাত শুনতে পেল, দেখল একজন মুরব্বী মতো লোক ছাতা মাথায় নিয়ে তার একটু খানিকটা দূরে থেকে তার দিকে তাকিয়ে আছে। কেরামত আলী, বলি এমনে পা চুবাইয়া বইয়া রইছ কা? জোকের ভয় নাই তোমার? এমনে ভিজো কে আর এইখানে আইছো কেমনে? ঈশাত মুখটা তার ওড়নার একাংশ দিয়ে ডেকে ফেলল, সে সচরাচর কারো সামনে যায় না। শুধু স্কুল যাওয়ার পথে বড় একটা ঘোমটা টেনে যায়। কিন্তু এখন বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে তার ওড়না সরে গেছে তা খেয়াল ছিল না তার। ঈশাত তাকানোর সাথে সাথেই আরেকজোড়া চোখের নজরে এলো ঈশাতের সাদা ওড়নার একাংশ দিয়ে ঢাকা মুখটা। সে শুধু চোখগুলো দেখতে পেল ঈশাতের। সেই ঈশাতের চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ সরাতে বাধ্য হল। কিন্তু ঈশাত সে লোকটাকে দেখতে পেল না। কারণ সে টিনের চালার ভেতর। শুধু বুঝেছে লোকটা তাকে দেখেছে। ঈশাত কেরামত আলীকে বলল, ঈশাত, কাকা আমি ওই ক্ষেতের ওই পাশ দিয়ে এসেছি। আমি শুধু এখানে বসেছিলাম। অন্য কোন উদ্দেশ্যে আসিনি। কেরামত আলী, একলা মাইয়া মানুষ এই জায়গায় বইয়া রইছ কেন? যাও বাইতো যাও, আর আইবা না এইহানে। যা কইতাছি ভালোর জন্য কইতাছি। ঈশাত মুরব্বির কথার মানে বুঝতে পারল না, সামান্য একটা দিঘিতে আসলে আবার এত নিষেধাজ্ঞার মানে কি? কিন্তু ঈশাত মনের কথাগুলো মনেই রাখল, কিছু বলল না, শুধু বলল, কাকা আমার বইগুলো ওই টিনের চালার নিচে নিয়ে চলে যাচ্ছি। ঈশাতকে এদিকে আসতে দেখেই ফাজ অন্য দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে রইল। ঈশাত গিয়ে ফাজের পায়ের পাশ থেকে পড়ে থাকা তার বইগুলো নিয়ে যেভাবে এসেছিল সেভাবেই ক্ষেত পেরিয়ে চলে গেল। মেয়েটি চলে যেতেই ফাজ সেদিকে তাকালো যেখানে এতক্ষণ মেয়েটি বসেছিল। তার চোখের সামনেই বারবার সে তীক্ষ্ণ তীব্র চোখের চাহনি ফুটে উঠছে। কেরামত আলী, বড় বাবা বৃষ্টি কমছে তো, চলো যাই আমরা। ফাজ, হ্যাঁ হ্যাঁ চলুন। ঈশাত বাড়ি ফিরে নিজের সে ছোট্ট রুমটায় ঢুকল জামাকাপড়গুলো পাল্টে। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। শরীরটা কেমন খারাপ করছে। এদিকে ফাজ বড়বাড়িতে ফিরেই প্রিয়াকে আর ফারহানকে ডাক দিল। প্রিয়া, দাভাই ডেকেছ আমাদের? ফাজ, তখন বলেছিলাম না গ্রাম ঘুরাতে নিয়ে যাব। চল যাব এখন। ছেলের কথা শুনে প্রিয়তা বেগম বললেন, দুপুরের ভাতও তো খেলি না এখনো। খেয়ে যা। ফাজ, না এখনই বেরোবো। এই চল তোরা। ফাজ আর কারো কথার জবাব না দিয়েই বের হলো। তার গায়ে সাদা পাঞ্জাবি, চোখে কালো চশমা। তার এখন বেরোনোর উদ্দেশ্য হলো তার এক নজরে দেখা মেয়েটাকে আরেক নজর দেখা সম্ভবত এই গ্রামেরই হবে। প্রায় 1.5 ঘন্টা হাঁটাহাঁটি করল ওরা তিনজন। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাকে আর পেল না ফাজ হাজার খুঁজেও। প্রিয়া তার দাভাইয়ের দৃষ্টি অনুসরণ করল। দাভাই, কাউকে খুঁজছ? ফাজ বোনের কথায় ভরকে গেল। ফাজ, কাকে খুঁজব? প্রিয়া, তাহলে এদিক ওদিক উকি দিয়ে কি দেখছ? ফাজ, কি দেখছি মানে? কাউকেই দেখছি না। গ্রামের এত সুন্দর প্রকৃতি দেখছি। প্রিয়া, কিন্তু আশেপাশের অনেক ভ্রমরই তোমাকে দেখছে। ফাজ, মানে? ফারহান, মানেটা হচ্ছে, আমার সুদর্শন দাভাই যেখানে যাবে সেখানে কি ভ্রমরদের আনাগোনা হবে না, তা কি করে হয়? ফাজ চারিদিকে চোখ বুলালো। এতক্ষণে সে বুঝতে পারল তার ভাইবোনেরা এ কথা কেন বলছে। আশপাশে মেয়েগুলো তার দিলে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। অন্যদিন হলে ফাজ এসব পাত্তা দিত না। কিন্তু আজ যাকে সবাই দেখছে সেও তার দু চোখ দিয়ে কোন একজনকে খুঁজে যাচ্ছে। প্রিয়া, দাভাই চলো ফিরে যাই, পা ব্যথা হয়ে গেছে। ফাজ, ফিরে যাবি? ফারহান, কেন তোমার আরো থাকার ইচ্ছে আছে নাকি? ফাজ, না চল। প্রিয়া আর ফারহান জনই তার দাভাইকে লক্ষ্য করল, কেমন যেন উদাসীন হয়ে গেল তাদের দাভাই হুট করে। তারা বড়বাড়ি ফিরে এলো। বড়বাড়ি ফিরে প্রিয়া ফারহান আর ফারহান একসাথে তিনতলায় গেল। প্রিয়া ফারহানকে আস্তে করে বলল, রাত 3টে বাজে বের হব, তৈরি থাকিস। আন্ডারস্কোর। ঈশাতের গা কাঁপিয়ে প্রচণ্ড জ্বর এলো। ঈশাতের গা যেন পুড়ে যাচ্ছে। কিন্তু কেউ নাই তার জ্বর দেখে উতলা হওয়ার জন্য। ঈশাত জ্বরের ঘোরে আস্তে আস্তে মামা করে ডাকল। ডাকতে ডাকতে মেয়েটা জ্বরের তোরে ঘুমিয়ে গেল। আন্ডারস্কোর। রাত 2টা, একজনের চোখে ঘুম নেই, চোখ বন্ধ করলেই বারবার সে সাদা ওড়না দিয়ে ঢাকা চোখ দুটো তার সামনে চলে আসছে। ফাজ নিজেই নিজেকে শাসালো, না না, এই একটা মেয়ে কখনোই পারে না আমাকে আমার লক্ষ্য থেকে হটাতে। উদ্ধৃতি চিহ্ন। পরক্ষণেই আবার ভাবল, মেয়েটা তো অত আহামরি সুন্দরও না। শ্যামকন্যা ছিল, কিন্তু ওই হরিণ চোখা তীক্ষ্ণ দৃষ্টি থেকে তাহলে সে কেন বের হতে পারছে না? মেয়েটা কি কোন জাদুকন্যা ছিল? জাদু করেছে তার উপর? আবার ভাবল, আরে সে এসব কি ভাবছে, যত অবান্তর চিন্তা ভাবনা। এসব লুতুপুতু তার দ্বারা হবে না কখনো। কিন্তু সে নিজের মনকে যত বুঝাচ্ছে সে ভাবনা তাকে ঘুমতেই দিচ্ছে না। পরক্ষণেই মেয়েলোককে আদিক্ষে তাকে ঘৃণা করা ফাজ শিকদার বিড়বিড় করে বলল,
ভাগ্যিস একবারই চোখ পড়েছিল, দ্বিতীয়বার তাকানোর সাহস ছিল না এই ফাজ শিকদারের। যদি দ্বিতীয়বার চোখ তুলে তাকাতাম, তাহলে কি দুঃসাহসের পরিণতি কি হতো? কথা মতো রাত ৩.৪০ এর দিকে ফারহানের রুমের দরজায় টোকা পড়ল। ফারহান জেগেই ছিল, সে জানে কে এসেছে। দরজা খুলেই দেখল, মাথায় বড় একটা ঘোমটা টেনে প্রিয়া দাঁড়িয়ে আছে। মেয়েটা ভীষণ জেদি, অজানাকে জানার তার ভীষণ জেদ যেন। কোন ছোটবেলায় কি দেখেছে তা এত বছর মনে পুষে রেখে আবার অনুসন্ধান চালাচ্ছে। ফারহান, যাবিই বলছিস? প্রিয়া, তো রাতের ৩টা বাজে তোর সামনে দাঁড়িয়ে কি আমি তাহলে ভূতের ছবি প্লে করব নাকি? ফারহান, তা হতেই পারে, ছোটবেলার কথা মনে নেই? প্রিয়া, কথা না বাড়িয়ে চল। ফারহান, বড় আব্বু জানতে পারলে কিন্তু এবার মেরাই ফেলবে আমাদের। প্রিয়া, চিহ্ন এই পুঁটি মাছের কলিজা নিয়ে তুই আমার ভাই হয়েছিস? ছ্যাহ ছ্যাহ, সব মানিজ্জত গেল আমার। ফারহান, হ তোরে বলছে। কে ভয় পাচ্ছে চল। প্রিয়া, তাহলে আমাকে সামনে ঠেলছিস কেন? তুই আগে জানা। ফারহান, না তা তো হবে না, কারণ এই প্ল্যান তো তোর মাথা থেকে বের হয়েছে, তার মানে নেত্রী তুইই। চল চল, আমরা যাই। বলেই প্রিয়াকে সামনে রেখে সে পিছন পিছন চলল। প্রিয়া বেচারি মনে মনে খুব ভয় পাচ্ছে, কিন্তু ভাইয়ের সামনে তা দেখাচ্ছে না। এমন একটা ভাব ধরছে যেন সে কিছুতেই ভয় পাবে না। দোতলায় থেকে ৩তলার সিঁড়ির মধ্যে পা রাখতেই ফারহান বলে উঠল, দেখ, আরেকবার ভেবে দেখ, আমার স্পষ্ট মনে আছে, ছোটবেলায় আমরা কি দেখেছিলাম এখানে। প্রিয়া, তো এখন কি তুই তালগাছ হয়ে গেছ তো? চল তাড়াতাড়ি আমার সাথে চল। ফারহান আর প্রিয়া ৩তলার সিঁড়িতে আস্তে আস্তে উঠল, উদ্দেশ্য তাদের বড় ঘরে যাবে তারা। কেন ও ঘরে যাওয়া মানা তা জানবেই তারা। ছোটবেলা তারা দেখেছে, কেউ একজন ভেতরে ছিল, আর কেমন জানি ঝনঝন আওয়াজ হচ্ছিলে, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করেনি। সবাই বলেছে এ বাড়ির উপর নাকি জিনের আছর রয়েছে, তাই বড় ঘরটার ওদিকে কেউ সচরাচর যায় না। কিন্তু প্রিয়ার মন মানতে চায় না। সে মানুষের অভয় দেখেছিল, জিন হলে নিশ্চয়ই কারো কারো ছায়া থাকবে না। প্রিয়া আর ফারহান অবশেষে এখন বড় ঘরের কাছাকাছি দাঁড়িয়ে, তাদের আর বড় ঘরের দূরত্ব কয়েক গজ মাত্র। প্রিয়া আর ফারহান চারপাশে তাকালো, কেমন যেন থমথমে সবকিছু। কই, এতক্ষণ তো এমন ছিল না। প্রিয়া ফারহানের মুখের দিকে তাকালো, ফারহানও তার দিকেই তাকিয়ে আছে। প্রিয়া এগিয়ে গেল আগে। ফারহান ঘড়ির দিকে তাকিয়ে দেখল প্রায় 4টা ছুঁই ছুঁই। প্রিয়াও দেখল সময়টা, সে আর দেরি না করে এগিয়ে গেল। ফারহান ওর পিছু পিছু গেল। প্রিয়া বড় ঘরের সামনে দাঁড়ালো, দরজাটা লোহার দণ্ড দিয়ে বানানো। সম্পূর্ণ দরজাটাই লোহার। দরজায় 3টে বড় বড় তালা ঝুলানো। প্রিয়া তালাটা গুলোতে হাত ছোঁয়ালো। সাথে সাথে পরিবেশটা যেন কেমন হয়ে এলো। ফারহান, প্রিয়া বলল, চল ফিরে যাই, দিনের বেলায় আসবো চল। প্রিয়া সে জায়গায়ই দাঁড়িয়ে রইল। ফারহান আবারও বলল, কি হলো, কি বলছি শুনতে পাচ্ছিস না? প্রিয়া, চাবির গোছাটা দে আমার হাতে। ফারহান, না, অন্য আরেকদিন। প্রিয়া, আজই। আজ যখন এসেছি আমি এর শেষ দেখে ছাড়বো দে। এতদূর এসেও আমি ফিরে যেতে চাচ্ছি না। ফারহান জানে প্রিয়া যখন একবার বলেছে সে এটা করতে না পারা পর্যন্ত আর নড়বে না। ফারহান তার বাম হাতে রাখা চাবির গোছাটা প্রিয়ার হাতে তুলে দিল। প্রিয়া চাবিটা হাতে নিয়ে যেই না তালায় চাবিটা দিতে যাবে তখনই সে উপলব্ধি করতে পারল, হাতে তরল পদার্থের মতো কিছু একটা লাগছে। প্রিয়া ফারহানকে বলল, ফোনের ফ্ল্যাশলাইট অন কর ফারহান। ফারহান, কেন? প্রিয়া, কর বলছি। ফারহান ফ্ল্যাশলাইট অন করে প্রিয়ার দিকে ধরতেই দেখল, প্রিয়া হাত জুড়ে রক্তের মতো লাল তরল জাতীয় কিছু একটা। ফারহান প্রিয়া হাতটা ধরল, বলল, এসব কি? রক্ত কেন? কিভাবে কাটল? কি রে? প্রিয়া নিজেও এসবের আগামাথা কিছু বুঝল না। প্রিয়া, রক্ত? কিসের রক্ত? এগুলো রং হয়তো কোথা থেকে লেগেছে মনে হচ্ছে। ফারহান খুঁটিয়ে প্রিয়ার হাতগুলো নিয়ে দেখল, না, এগুলো রং না, এগুলো রক্ত। উদ্ধৃতি চিহ্ন। হঠাৎ খট করে বড় ঘরের ভেতর থেকে আওয়াজ হলো। প্রিয়া আর ফারহান দেখল কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। প্রিয়া আর ফারহান একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। হঠাৎ বড় ঘরের দেয়ালে নজর পড়ল দুজনের। কিসের যেন একটা ছায়া ভেসে আসছে তাদের দিকে। প্রিয়া জোরে একটা চিৎকার দিয়ে উঠল। সাথে সাথে মেয়েটা জ্ঞান হারালো। ফারহান জোরে জোরে ফাজকে ডাকতে লাগল। কিন্তু কেউ সাড়া শব্দ দিল না। কারণ 3তলায় কেউ নেই, সবাই নিচতলায় আর দোতলায়। ফারহান আবারও জোরে জোরে ডাকল, দা ভাই, দা ভাই। ফারহান উপায় না পেয়ে আর কোনদিক ভাবল না। প্রিয়াকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল, এমন ভীতু ছেলেটাও আজ বোনকে পেলে একা যেতে পারল না। অনেক কষ্টে দোতলায় এসে পৌঁছালো ফারহান। এবার এখানে এসে জোরে জোরে সবাইকে ডাকতে লাগল। দোতলায় সিঁড়ির পরের রুমটাই ফাজের। হঠাৎ করে ফারহানের ডাকে তার ঘুম ভাঙল, সবেমাত্র তার ঘুম এসেছিল। ফাজ ভাবল হয়তো তার মনের ভুল, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে আবার ও জোরে ডেকে উঠল, দা ভাই, দা ভাই। ফাজ কানখাড়া করে শুনল, হ্যাঁ, এটা ফারহানের গলাই। ফাজ বিছানা থেকে নেমে দরজা খুলল।
ফাজের পরপর ফজলুল শিকদার ও দরজা খুললেন একে একে বাকি সবাই। কিন্তু সবার আগে ফাজ পৌঁছালো ওদের কাছে, যেহেতু সে পাশেই ছিল। ফাজ পাচকদম এগিয়ে গিয়ে দেখল দোতলার সিঁড়ির ওখানে ফারহান প্রিয়াকে কোলে করে দাঁড়িয়ে আছে, দুজনকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। ফারহান ঘেমে একাকার, চোখগুলো বড় বড় হয়ে আছে। ফাজ দেরি না করে এগিয়ে ভাইকে বলল, কি হয়েছে প্রিয়ার, ওকে নিয়ে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ফারহান, সব বলছি দাভাই, আগে প্লিজ ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। ফজলুল শিকদার ফাজের বাবা এসে দাঁড়ালো ওদের কাছে। প্রিয়া তোমার কোলে কেন, কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। ফাজ, বাবা এসব কথা পড়ে হবে, আগে ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করা উচিত। ফারহান, ওকে আমার ঘরে নিয়ে আয়। ফারহান তার দাভাইয়ের কথা মতো প্রিয়াকে সে ঘরে নিল। প্রিয়াকে বিছানায় শোয়ানো হলো। মেয়েটার ফর্সা শরীর কেমন যেন ফেকাসে হয়ে গেছে। প্রিয়তা বেগম ফাজের মা ঘুমেছিলেন, হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে স্বামীকে পাশে না পেয়ে খুঁজতে আসলেন। ফাজের রুমের গুনগুন শুনে দৌড়ে এলেন সেদিকে। রুমে এসে দেখলেন তার মেয়ে অবচেতন হয়ে শুয়ে আছে বিছানায়। প্রিয়া বলে একটা চিৎকার দিয়ে উঠল ভদ্রমহিলা। প্রিয়ার মাথায় পাশে এসে বসে পড়লেন। প্রিয়া, কি হয়েছে মা? আমার মা কথা বলে না কেন? কেউ কিছু বলো, বলো আমারে। ভদ্রমহিলা হাউমাউ করে কাঁদছেন। ফজলুল শিকদার ফাজের বাবা, আহ প্রিয়তা, এভাবে এমন করছো কেন? ও জ্ঞান হারিয়েছে, আমরা জানি না কি হয়েছে। প্রিয়তা, তো আপনারা সবাই দাঁড়িয়ে আছেন কেন? ডাক্তার কই, আমার মেয়ের জ্ঞান ফিরছে না কেন? এই প্রিয়া। ফাজ শিকদার, মা ডাক্তারকে কল দিয়েছি। গ্রামের রাস্তা তো কেমন জানোই, ডাক্তার আসছে পথেই আছে, হয়তো এতক্ষণে এসেও পড়েছে। ফারহান সবার কথোপকথন শুনছে কিন্তু সে কিছু বলার সাহস পাচ্ছে না। তার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না। কিছুক্ষণ পর ডাক্তার এলেন, এসে প্রিয়ার হাতের নার্ভ চেক করলেন। তিনি বললেন, সম্ভবত ভয় পেয়েছে। এমনিতে চিন্তার কিছু নেই, চোখে মুখে পানি ছিটিয়ে দিন, জ্ঞান ফিরে আসবে। প্রিয়তা বেগম ফাজের মা, ঔষধ দিবেন না? ডাক্তার, না তেমন কিছু লাগবে না, আপনারা ওর পাশে থাকুন, কথা বলুন, তাতেই হয়ে যাবে। ডাক্তার সাহেব চলে গেলেন। ফাজ একটা গ্লাসে করে পানি এনে ছিটকে দিল বোনের মুখে। পানি দেওয়া মাত্রই প্রিয়া চোখ কুঁচকে ফেলল। কিছুক্ষণ বাদে আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলল। চোখ খুলেই সে বুঝার চেষ্টা করল সে কোথায় আছে। চারিদিকে চোখ বুলালো কিন্তু অচেনা পরিবেশ। ফাজ বোনের দৃষ্টিকে লক্ষ্য করল, সে বুঝতে পারছে তার বোনের মনে কি চলছে। ফাজ, তুই আমার রুমে আছিস প্রিয়া? প্রিয়া ভাইয়ের দিকে তাকিয়ে রইল, যেন সে বুঝল হয়তো তার মাথাটা ভীষণ ব্যথা করছে। দু হাত দিয়ে মাথাটা চেপে ধরল। হঠাৎ দু হাতের কথা মনে পড়তেই প্রিয়া নিজের দু হাত সামনে এনে দেখল। উল্টে পাল্টে দেখল, কিন্তু না, কোথাও তো রক্তগুলো নেই। কিন্তু ছিল তো, কই গেল? প্রিয়া বিড়বিড় করে বলল, কই গেল, কই গেল? হাতেই তো ছিল। উদ্ধৃতি চিহ্ন। প্রিয়তা বেগম মেয়ের খুব কাছেই ছিলেন, শুনতে পেলেন স্পষ্ট কথাগুলো। প্রিয়তা বেগম ফাজের মা, কি ছিল, কি ছিল হাতে? প্রিয়া মা কে কিছু বলল না, দৌড়ে তার দাভাইয়ের কাছে গেল, হাতগুলো ফাজের দিকে তুলে ধরে বলল, দাভাই, দাভাই, এই হা হা, হাতে রক্ত ছিল দাভাই। ফাজ বোনের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। ফাজ, কি বলছিস? রক্ত মানে? প্রিয়া, দাভাই, ওই বড় ঘর, দাভাই, চাবি, রক্ত। মেয়েটা আর কিছু বলতে পারল না, শ্বাসকষ্ট হয়ে গেল যেন মেয়েটার। ফাজ মা কে বলল, মা জলদি ওর ইনহেলারটা নিয়ে আসো, জলদি যাও। প্রিয়তা বেগম দৌড়ে মেয়ের রুমে গেলেন। রুমে গিয়ে অনেক খুঁজলেন, ইনহেলার অনেক খুঁজেও পেলেন না। তারপর আলমারি খুলে মেয়ের ব্যাগে হাত দিতেই পেলেন। দৌড়ে ফাজের ঘরে গেলেন ভদ্রমহিলা। ফাজের হাতে ইনহেলারটা দিতেই ফাজ প্রিয়ার মুখে দিল। কিছুক্ষণের মধ্যেই প্রিয়া একটু স্বাভাবিক হলো। প্রিয়া ফারহানের দিকে তাকালো, বেচারা দরজার কাছে শঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া, ফারহান, ফারহান, তুই তো দেখেছিস রক্ত ছিল হাতে, তাহলে কই গেল? বল না। ফাজ এবার ফারহানের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। ইতিমধ্যে ফারহানের পেছনে এই বাড়ির কর্ত্রী নূরজাহান বেগমও এসে দাঁড়িয়েছেন। ফাজের মামিও এসে দাঁড়ালো। ফাজ ফারহানকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছিল ফারহান, আমি তোর মুখ থেকে শুনতে চাচ্ছি। আমি এক্ষুনি শুনতে চাচ্ছি, গম্ভীর হয়ে বলল। দাভাইয়ের এমন কণ্ঠস্বরে ফারহান আরও ভয় পেয়ে গেল। এগিয়ে গিয়ে প্রিয়ার পাশে বসল। তারপর সবার সামনে সবটা বলল। সবটা শুনে নূরজাহান বেগম ফাজের দাদিজান বললেন, তোমরা কোন সাহসে আমার চাবির গোছায় হাত দিয়েছ? ফাজ, আহ দাদি, এখন এসব বলার সময়? প্রিয়তা বেগম ফাজের মা, আমি তোকে বলেছিলাম না এই বাড়িতে বেশি ঘুরঘুর করবি না? 6 বছর আগের কথা মনে ছিল না তোর? তুই বড় ঘরের সামনে কেন গিয়েছিলি? বল কেন গিয়েছিলি? প্রিয়াকে উদ্দেশ্য করে বলল। বলেই ভদ্রমহিলা কান্না শুধু করল। প্রিয়া মায়ের কান্না দেখে আরো ঘাবড়ে গেল। প্রিয়া, আম্মু, আমি শুধু একটা ঘরের সামনেই গিয়েছি, তাতে তোমরা এমন করছো কেন?
প্রিয়তা বেগম ফাজের মা, গিয়েছিস তো? দেখেছিস তো তার পরিণাম? ও ঘরটা হচ্ছে একটা অভিশপ্ত ঘর। এ বাড়িটাই অভিশপ্ত। তাই তোর দাদা আমাদের শহরে নিয়ে গিয়েছিল। বলেছিলাম না তোকে? কেন গিয়েছিস বল? বলেই প্রিয়তা বেগম মেয়েকে থাপ্পড় দিতে নিলেই ফাজ এসে ওর মায়ের হাত ধরল। একদম আমার বোনের গায়ে হাত দেবে না মা। বাচ্চা মানুষ ভুল করে ফেলেছে। ফজলুল শিকদার ফারহানকে উদ্দেশ্য করে বলল, ও না হয় বাচ্চা মানুষ, কিন্তু তুমি তো ওর থেকে 3 বছর বড়, মোটামুটি বয়স হয়েছে তোমার। তাহলে তুমি কেন ওর ডাকে সাড়া দিলে, বলো? ফারহান চুপ করে আছে, কিচ্ছুটি বলল না সে। ফজলুল শিকদার আবারও বললেন, কিছু বলছো না কেন? তোমাকে কিছু জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু। উদ্ধৃতি চিহ্ন। নূরজাহান বেগম ফাজের দাদিজান বললেন, ওগরে আর কিছু জিজ্ঞাসা না করে, জাগিয়ে বড়হুজুরকে নিয়ে আয় যা। এ বাড়ির বান ছুটে গেছে আবার। তারে দিয়ে পুরো ঘর বান্ধাইতে হইব যা। ফাজ তার দাদিজানের কথার মর্মার্থ বুঝতে পেরে বলল, দাদিজান, আপনি এ যুগে এসেও এসব ভূতপ্রেত বিশ্বাস করছেন? এসব শুধু প্রিয়ার আর ফারহানের ভুলধারণা মাত্র। উদ্ধৃতি চিহ্ন। নূরজাহান বেগম ফাজের দাদিজান, আমার থেকে বেশি বুঝতে দেও না। বরখোকা, যা বলছি তাড়াতাড়ি কর। বড়হুজুরকে নিয়ে আয়। ফাজ আরও কিছু বলতে নিলেই নূরজাহান বেগম তাকে কথা বলার সুযোগও দিলেন না। প্রিয়তা বেগম ফাজের মা অসহায় দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। তার মনে কি চলছে বাইরে থেকে বোঝা মুশকিল। কিছুক্ষণ পরে গ্রামের বড় মসজিদের বড়হুজুর এলেন। তিনি প্রথমেই এসে নূরজাহান বেগমকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম বড়মা, কেমন আছেন? নূরজাহান বেগম, জি আলহামদুলিল্লাহ। বড়হুজুর, আমাকে এখানে ডাকার কারণ? নূরজাহান বেগম ফাজের দাদিজান, বড় ঘরজনিত সমস্যা হচ্ছে আবার। আপনি বাড়িটাকে আবার ঝাড়ানোর ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব। বড়হুজুর, কাউকে কোন ক্ষতি করেছে? নূরজাহান বেগম ফাজের দাদিজান, আমার নাতনি ওখানে গিয়েছিল, তারপর তিনি সব খুলে বললেন। সব শুনে বড়হুজুর বললেন, আপনারা চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করছি, কিন্তু আপনাদের শীঘ্রই স্থান ত্যাগ করতে হবে। ফাজ, কেন? বড়হুজুর, যাতে কোন প্রকার কোন কিছু আপনাদের ক্ষতি না করতে পারে। ফজলুল শিকদার, আপনি চিন্তা করবেন না, আমরা এক্ষুনি রওনা দেব। স্বামীর মুখে প্রিয়তা বেগম এমন কথা শুনে বিন্দুমাত্র বিচলিত হলেন না, যেন তিনি জানতেন এমন কিছু উনি বলবেন। তারপর আর কি, ফাজ যেতে রাজি হচ্ছিল না, কারণ সে এসব কুসংস্কার বিশ্বাস করে না। কিন্তু প্রিয়ার মুখের দিকে তাকিয়ে তারা রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। গাড়িতে বসে ফাজ শিকদারের মাথায় আবার সে মেয়েটার খেয়াল আসলো, হ্যাঁ, সে শ্যামসুন্দরীর কথা। কিন্তু পরক্ষণেই ফাজ শিকদার নিজেই নিজেকে বলল, এসব কি ভাবছি আমি? চ্যাহ, শেষে কিনা একটা মেয়ে আমাকে ভড়কে দিতে যাচ্ছে, যার কি আমি মুখও দেখলাম না। নানা যে করেই হোক এ খেয়াল থেকে বের হতে হবে। ঢাকা ফিরেই নিজেকে যত সম্ভব ব্যস্ত রাখতে হবে। আন্ডারস্কোর। সকাল প্রায় 7টা। ইশাতের ঘুম ভাঙল সবেমাত্র। তার কাছে ছোট একটা আধভাঙা ঘড়ি রয়েছে, যেটা সে গঞ্জের মেলা থেকে 30 টাকা দিয়ে কিনেছিল আরও 2 বছর আগে। ঘড়িটার বেল্টগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু ঘড়িটা এখনও টিকটিক কাটা কাটা করে চলছে। সে ঘড়িতেই ইশাত সময় দেখল। 7টা বাজে। এটা দেখেই তো তার চক্ষু চড়ক গাছ। দৌড়ে গিয়ে চাপকল থেকে একটু পানি দিয়ে কোনোরকম মুখ ধুয়ে মুছে ছুটল রান্নাঘরের দিকে। তার হাতের ক্ষতটা এখনও পুরোপুরি কমেনি, আর গায়েও অনেক জ্বর রয়েছে। ইশাত রান্নাঘরে গিয়ে দেখল, পাশের বাড়ির একজন কাকি, আমেনা কাকির সাথে বসে গল্প করতেছে। আর আমেনা বেগম, ইশাতের কাকি, রুটি বানাচ্ছে আর কথা শুনছে। পাশের বাড়ির কাকি, তারপরে হনো আমেনা। কাইল রাইতে নাকি বড়বাড়িতে আবারও হেই ভুতুরে কাণ্ড ঘটছে। শহর থেইকা হেই বাড়ির বরসাহেবের মাইয়া আইছিল, হেই মাইয়ারে নাকি ভূতে ধরছে। আমেনা বেগম, কি কইলেন ভাবি? হাচা, আমার মিনু তো মাঝেমধ্যে হেই বাড়ির সামনের রাস্তা দিয়া স্কুল যায়। আমার মাইয়ারে মানা করতে হইব। ওনাদের কথা আর মাঝখানেই ইশাত বলে উঠল, কাকি। আমেনা বেগম ইশাতের কথা শুনেই যেন তেলেবেগুনে জ্বলে উঠল। আমেনা বেগম পাশের বাড়ির কাকিকে বললেন, শুনেন ভাবি, আমরা এই বাড়ির মালিক হইয়াও এত আরাম আয়েশ করতাম পারি না। আর আমাদের ঘাড়ের উপর যেই মাইয়া বইয়া খায় হে দিনের 10টায় উঠে ঘুমেতে। ইশাত, কাকি, কাল রাতে আমার অনেক জ্বর ছিল, তাই সকালে আজকে উঠতে একটু দেরি হয়েছে কাকি। 10টা তো বাজে না, 7টা বাজে। কি কাজ আছে বলুন, করে দিচ্ছি। আমেনা বেগম ইশাতের কাকি, ওরে আমার জ্ঞান বিতরণকারী এলেন রে। এখন কি তোর কাছ থেকে শিখতে হইব আমি কি বলমু নাকি না বলমু? ইশাত, আমি এ কথা কখন বললাম কাকি? পাশের বাড়ির কাকি, আহ, তুমি মাইয়া ও দেহি খুব তর্ক করো। বেডি সারাদিন কাম করে, তাই একটু কইতেই পারে। চুপচাপ হুইন না থাকতে পারো না? ইশাত মনে মনে বলল, হায়রে মানুষ, বাইরেটা দেখেই মানুষেরে পড়ে ফেলল, কিন্তু ভেতরটা আর পড়ল কই? কিন্তু মুখে বলল, কাকি কি কি কাজ বলুন, করে দিচ্ছি।